মানুষকে উপাধি দেয়া এটা আমার খুব পছন্দের কাজ। তো এরকম একজন মানুষ হচ্ছে হাসান মাহবুব কাকা। মানে ওনার নামই এখন হাসান মাহবুব কাকা হয়ে গেছে। কিন্তু এই হাসান মাহবুব কাকা, ওনাকে চিনি আসলে আমি অনেক বছর, 2008-এ যখন সাবমেরিনে ব্লগিং করতাম তখন থেকে আমাদের ঘনিষ্ঠতা, এবং ওনার সাথে আমার দেখা হয়েছে 2011 সালে। তার আগে থেকে ওনার সাথে আমি হিমালয় নামে যেমন ওনার সাথে ইন্টারাক্ট করতাম, আবার আমার আরেকটা নিক ছিল হাইফেন, সেটা নিয়ে আরেকভাবে ইন্টারাক্ট করতাম। ফলে হাসান মাহবুব কাকার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে, এবং আমার বেশ কয়েকটা বইতে ক্যামিও ক্যারেক্টার হিসেবে উনি উপস্থিত থাকে। এবং যেটা হয়েছে যে আমার গ্যাপ শেডিং নামে একটা বই আছে, যে বইটা আমি ওনাকে উৎসর্গ করছিলাম, কিন্তু খুবই ফানি ওয়েতে। তো কেন এই হাসান মাহবুব কাকা আমার কাছে এত ইম্পর্টেন্ট, কারণ হইতেছে যে বাংলা সিনেমার যে জসিম, এই জসিমকে দেখে আমি ছোটোবেলা থেকেই খুবই ইন্সপায়ার্ড, তাকে খুবই হিউমারাস এবং ফানি ক্যারেক্টার মনে হতো। এবং যখনই আমি হাসান মাহবুব কাকাকে দেখি আমার শুধু ওই জসিমকে মনে পড়ে। ফলে উনি আমার আশপাশে থাকলে আমি ওনার প্রতি এক ধরনের এনার্জাইজড বোধ করি। হাসান মাহবুব কাকাকে আমি 2 বছর ধরেই বলতেছি বাবুলের সাথে আসতে, কিন্তু সে কোনো কারণে আমার এখানে আসার প্রয়োজন বোধ করে নাই, কারণ যেহেতু আমি অতটা সেলিব্রিটি না। সে খুব সেলিব্রিটি অথবা অনেক ধনী লোক না হলে তাদের সাথে সচরাচর দেখা করে না। যাই হোক, তো হাসান মাহবুব কাকা কিছুদিন আগে বইমেলায় একটা বই লিখছে, বাংলাদেশি ড্রিম। তো সেই বইয়ের থিম হচ্ছে ভয়। মানে সে যেটা বলতে চাচ্ছিল যে মানুষের যদি ভয় ভেঙে যায়, তাইলে আসলে সেই সোসাইটি বা সভ্যতা কীভাবে কাজ করে। তো কাকা এর মধ্যে সে ফিটনেস করে তার ওজন 110 কেজি থেকে কমে এখন বোধহয় 80 বা এরকম কোথাও একটা নিয়ে আসছে। ফলে কাকার বডিতে যেরকম ট্রান্সফর্ম হয়েছে, কাকার দাবি সে এখন মেন্টালিও ট্রান্সফর্ম করছে। এই জন্য সে কিছুদিন আগে বইমেলায় আমাকে বললো যে এইবার ইয়েতে সে ধনী দরিদ্র খ্যাত অখ্যাত ভুলে এখন সে যে কোনো জায়গায় ডাকলেই সে এখন চলে আসতে চায়। সুতরাং আমি যদি ইন্টারেস্টেড হই তাহলে সে বাবুলের সাথে আসলেও আসতে পারে। তো সেই হিসেবে আজকে কাকা আসছে। কাকার সাথে আলাপ করতে গেলে মনে হলো যে একটা উইক থাকলে ভালো হতো, সাথে একটা গিটার থাকলে ভালো হতো, কিন্তু কাকা খুব সিরিয়াস, কাকা এসব কমেডি কিছু করবে না। ফলে এই জন্য কাকার গলা একটা হেডফোন এবং তার হাতে একটা হাতুড়ি। সো সেই হাতুড়ি নিয়ে সে আজকে এই শোতে থাকবে আমার সাথে। তো কাকা, আপনার হাতুড়িটা কই? এই যে। ওকে, বেসিক্যালি আপনি তো একজন ভীতু মানুষ নাকি সাহসী মানুষ? আমি হচ্ছে বেসিক্যালি বাইপোলার মানুষ। আমার কখনো খুব ভীতু, আবার ভয় কেটে গেলে খুব সাহসী, এবং সব ক্ষেত্রেই এরকম। মানে দেখা যায় যে জীবনে এক সময় আমি যে জিনিসটা প্রচণ্ড অপছন্দ করতাম, দেখা গেল যে এক সময় ওটা কাটায় উঠে আমি ওই ব্যাপারটার প্রতি প্রচণ্ড রকম অবসেসড হয়ে গেছি। সো আমি আসলে সবসময় হয় মানে মাঝামাঝি অবস্থানে কম থেকে, হয় চূড়ায় নয়তো তলায়। সো ভয় অবশ্যই কাজ করে, ভয় অনুভব করি, আবার ভয়টা যে একটা ইনিশিয়াল ফ্রিকশন সেটা কাটায় উঠতে পারলে আবার ডেসপারেট বা সাহসী। আচ্ছা, তো আপনি এই যে বাংলাদেশি ড্রিম নামে যে বইটা লিখছেন, সেটার থিম বলতেছিলেন যে ভয় যদি কেটে যায় তাহলে কি মানে মানুষ আসলে কী করবে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভয় কেটে যায়, মানে ভয় কেটে যায় এইটা কি কোনো সাস্টেনেবল মডেল? মানে মানুষের জীবনের থেকে যদি লোভ এবং ভয় দুটো জিনিস চলে যায়, সেটাকে আসলে তখন সেটা মানুষের জীবন থাকা সম্ভব? আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের যত ড্রাইভিং ফোর্স, সব কিছুর মূলে তো আসলে শেষ পর্যন্ত এই দুটাই, লোভ এবং ভয়। সো তাহলে আপনি লোভ জয় করে ফেলে মানুষ কী করবে সেইটা নিয়ে আপনার চিন্তা নাই, কিন্তু ভয় নিয়ে তো চিন্তা কেন? মানে আপনি ভয় যে ড্রাইভ অ্যান্ড ফোর্স, তা এই এই বিষয়টাই, এইটার মধ্যে আসলে উত্তর। কারণ আমরা আসলে এত কিছু কেন করতেছি, এই যে এত ধান্দাবাজি বা মানে আয় উপার্জনের চিন্তা বা সব কিছুই শেষ পর্যন্ত গন্তব্য হচ্ছে আমাদেরকে মৌলিক চাহিদাগুলো মেটাতে হবে। মৌলিক চাহিদা সবসময় মৌলিক চাহিদা, এটা 100 বছর আগেও মৌলিক চাহিদা ছিল, 100 বছর পরেও থাকবে। এখন সেই চাহিদাগুলো আমরা যাতে ঠিকভাবে মেটাতে পারি বা মেটাতে পারবো কি না, এটাই হচ্ছে আমাদের প্রাথমিক একটা ভীতি তৈরি করে। যে আমি কি ধরেন মানে আমি কি আমার এবং আমার পরিবারের সবাইকে অন্য সংস্থান করতে পারবো কিনা, তারপর মাথার উপর একটা ছাদ থাকবে কিনা। আমরা এটা হয়তো বা এগুলো আমাদের এরকম ক্রাইসিস নাই, বা এরকম ক্রাইসিসের মধ্যে আমাদেরকে
সাধারণ মধ্যবিত্ত পরিবারকে বা হয়তো বা জীবদ্দশায় মোকাবেলা নাও করতে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই ভয়টাই আমাদেরকে মানে ড্রাইভ করে। কারণ মনের অজান্তে আমরা জানি যে আমরা কিন্তু ওই রাস্তায় যে মানুষটা বাস করে, যাদের হচ্ছে কাপড় চোপড়ের ঠিক নাই, যাদেরকে কখন খাবে না খাবে ঠিক নাই, তাদেরকে ক্ষুধা মেটানোর জন্য হচ্ছে ড্যান্ডি নিতে হয়, তো ওই জীবনটাও তো আমার হইতে পারতো। এই ভয় থেকেই আমরা এত কিছু করি। খুব কম মানুষ হচ্ছে এই ডেসপারেশনের বাইরে যেতে পারে। তো ভয়হীন সমাজ, ভয়হীন দেশ আসলে সাস্টেনেবল না। এবং আমি মানে প্রাথমিকভাবে যে ভাবনার স্পার্কটা আসছিল আমার মধ্যে, যে ভয় যদি কেটে যেত তাহলে খুব ভালো, কিন্তু আমি লিখতে লিখতে এটা ফিল করছিলাম যে এটা আসলে সমস্যা আছে। তখন কিন্তু ওই বইটাতে ওই বিষয় ভয় কেটে গেলে আসলে পরে কি হয়, সরি, সেটা পরে আসছে। ওকে, সো আপনি যে ভয়ের কথা বলতেছেন সেই ভয়টা তো বেসিক্যালি হলো কি বলা যেতে পারে, এটা হচ্ছে যে এক ধরনের আতঙ্ক। বেসিক্যালি এটা আতঙ্ক, মানে হচ্ছে যে রাস্তায় বেরোলে ছিনতাইকারী ধরবে, ওইটা নিয়ে কথা বললে পুলিশে ধরবে, ওইটা হলে হয়তো সন্ত্রাসী মারা ফেলবে। এটা তো বেসিক্যালি যতটা ভয় তার সাথে আতঙ্ক নাকি? আপনি আপনার যে বইটা যে আইডিয়াটা নিয়ে আপনি ডিল করতেছিলেন, তো সেটা সেখানে কি একদম বেসিক ইনস্টিংক্ট যে ভয়, মানে সেই ফিয়ারই কি ছিল? না, বেসিক যে মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভয়গুলা নিয়ে না, সেগুলা হচ্ছে ম্যানেজেবল, বা সেগুলা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে। ওখানে অ্যাকচুয়ালি আতঙ্ক যেটা বললেন, যে বড় বড় ক্রাইম, যেটা বড় বড় অনাচার, যেগুলা মানে ফৌজদারি অপরাধ, যেগুলা মানুষ হচ্ছে পাওয়ার খাটায় করে, সেগুলাই আর কি ওখানে মূল উপজীব্য ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এই আতঙ্ক নিয়ে যে এটা করা, স্যার, মানে বেসিক্যালি আপনি তো কি বলে ক্রাইম নিয়ে বেসিক্যালি আপনার চিন্তাটা ছিল, ক্রাইম। তো আমার তো মনে হয় যে ক্রাইম মানে আমি যেটা আমার ডিটাচমেন্ট টু ডিপারচারেও লিখছি, যে বেসিক্যালি ক্রাইমকে যতক্ষণ পর্যন্ত রিডিফাইন করা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের জীবনযাপনকে নির্দিষ্ট করাটাও কঠিন হয়ে যাবে। কারণ যদি ক্রাইম না থাকে তাহলে রাষ্ট্রের আসলে প্রয়োজনটা কোথায়? হ্যাঁ, কিন্তু ক্রাইম আসলে সবসময় থাকবে, এবং কিছু 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 দেশ আছে অলমোস্ট কিন্তু ক্রাইম লেস। যেমন ধরেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলা, যেমন ওখানে আইসল্যান্ড, নরওয়ে। আইসল্যান্ডের কথা ধরি, আইসল্যান্ড আমার খুব একটা পছন্দের একটা স্পেসিমেন। আমি ওদেরকে নিয়ে প্রায় একটু পড়াশোনা করি। ওরা খুবই স্ক্যান্ডিনেভিয়ান, ওরা পৃথিবীর একমাত্র, এবং এই ওদের ওই পার্শ্ববর্তী দেশগুলোর থেকেও ওরা অনেকটা দূরে একটা দ্বীপ দেশ, এবং মানুষজন খুব কম, এবং ওখানে এরকম বছর যায় যেই বছরে কোনো খুন হয় নাই। মানে ওখানে মার্ডার রেট অলমোস্ট জিরো, কোনো কোনো বছরে কোনো কিছু হয় না, এবং ওখানে জেলখানাগুলো হচ্ছে খালি পড়ে আছে। তো মানে একটা সমাজ ব্যবস্থা ওরা তৈরি করতে পারছে শেষ পর্যন্ত ওরকম কিছু। কিন্তু কথা হলো, মানুষ তো আসলে ক্রাইসিস থেকে তো আসলে কখনোই মুক্ত হতে পারে না। কারণ মানে আমরা একটা গল্প ছিল এরকম, মানে হ্যাঁ, যেটা হলো মানে মানুষ যখন সব কিছুই পাইতেই থাকে, তার যখন শুধু উত্থানই থাকে, তার কোনো পতন থাকে না, তখন কি হয়? ওই গল্পটার নাম ছিল হচ্ছে, এই পরিবারের সবাইকে নিয়ে পড়ার মতো একটি গল্পটা হচ্ছে নরকের রাজপুত্রতে ছিল মনে হয় গল্পটা। তো মানুষকে আসলে মানে মানুষের তো যাত্রা অসীম পর্যন্ত না। মানুষ উপরে উঠতে উঠতে কোথায় যাবে? তাকে তো এক সময় নামতেই হবে। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ আইসল্যান্ড, সেখানে আসলে সেখানেও কি মানুষ ভয় পায় না, বা তারা কি ভয়ের সঙ্গে পরিচিত না? সেখানে প্রাকৃতিক দুর্যোগ আছে, তারপর সেখানে মৃত্যু তো অবশ্যই আছে, এটা তো ধ্রুব জিনিস, এটা তো কখনো এটা থেকে তো কখনো মুক্ত না। তো তারা একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে পারছে যেখানে ক্রাইম রেট অলমোস্ট জিরো, এবং সেখানে বৈষম্য বলতে গেলে নাই, এবং বৈষম্য নাই বলেই মূলত ক্রাইম রেট সেখানে জিরো। কারণ সবার যা যা দরকার তারা পেয়ে যাচ্ছে, সো ক্রাইম করার দরকার পড়তেছে না। সেখানে হচ্ছে 97% মানুষ নিজেদেরকে সচ্ছল মনে করে, 2-3% মানুষ নিজেদেরকে দরিদ্র মনে করে, এবং সেখানে কোনো হোমলেস নাই। এখন কথা হলো যে এইটার পাশাপাশি যদি এরকম হতো যে সেখানে মৃত্যুও নাই, তাহলে সেটা একটা সত্যিকারের ক্রাইসিস তৈরি করতো। কারণ তখন তারা এই জীবন নিয়ে কোথায় যাবে? কিন্তু জীবন নিয়ে কোথাও না কোথাও
যেতে হবে একসময়, তারা যে উপরে উঠতেছে সেই নামার পথটা তাদের আছে একসময়, তারা তো অসীমকাল পর্যন্ত বেঁচে থাকবে না, সো সেটা সাস্টেইন করছে এবং ভালোভাবে করে আচ্ছা, যাচ্ছে। যদি আপনার এই টপিকটা ধরেই কি করে, আপনি তো বাংলাদেশের বাইরে কোনোদিন কোনো দেশে যান নাই, না, যদিও আমার খুব ইচ্ছা আপনার আমি একবার সৌদি আরবে পাঠাবো, আমার একটা স্বপ্ন, যেহেতু স্বপ্ন দেখছি আপনার আমি সৌদি আরবে 1.5 মাসের জন্য পাঠাবো, সেটা আলাদা কথা। সেক্ষেত্রে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলেন বা আমেরিকা বলেন বা মেক্সিকো বলেন, যাই বলেন, এগুলো সবই তো আসলে আপনার সেকেন্ডারি সোর্স থেকে জানা ইনফরমেশন, হয় আপনি ফিল্ম দেখছেন অথবা গুগলে পড়ছেন, রিয়েল লাইফে ফিল করে তো হয় নাই। তো সেক্ষেত্রে আপনি তাদের নিয়ে যে জিনিসটা চিন্তা করতেছেন যে এক ধরনের স্বর্গরাজ্য ধরনের জায়গা, এইটা আসলে এইটার ভ্যালিডেশন নিয়ে আপনার মধ্যে কখনো কোনো তৈরি হয় নাই, মানে প্রশ্ন তৈরি হয় আমি নাই? কিন্তু বলি নাই যে এটা স্বর্গরাজ্য, হাউ অ্যাবাউট বেটার হ্যাঁ, প্লেস? হ্যাঁ বেটার প্লেস, এবং মানে সামাজিক কোন বিভিন্ন হ্যাঁ সামাজিক বিভিন্ন সূচকে, মানে যেই সূচকগুলো হচ্ছে আমরা পরিমাপ করতে পারি, যে ক্রাইম রেট 0, মার্ডার রেট 0, তারপর ওখানে হোমলেস নাই, এগুলো আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারতেছি। সেই হিসেবে এখন কথা হলো যে সংখ্যা দিয়ে আপনি পরিমাপ করতে পারতেছেন, আপনি সেটাই দেখবেন। আপনি তো প্রত্যেকটা মানুষের মনের ভিতর, যে প্রত্যেকটা পরিবারে যে দেখে আসতে পারবেন না যে তার কোথায় কি ক্রাইসিস, ওখানে কি মানুষের মধ্যে কি ধরেন সমস্যা নাই, ওখানে কি কেউ প্রেমিকাকে বিট্রে করে না, তারপর হচ্ছে ওখানে কোনো একটা প্রতিষ্ঠানে একজন উপরে ওঠার লড়াই নিয়ে হিংসা বিদ্বেষ জেলাসি এগুলো নাই, ওগুলো তো ওখানে অবশ্যই আছে। তো এইসব হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস মানে ছোটোখাটো সমস্যা তো ওখানে আছেই। আমি তো এখন আমি স্বর্গরাজ্য কখনোই বলি নাই ওটাকে, বাট স্বর্গরাজ্য বলা যায়, ওটাও হচ্ছে আরেকটা সূচকে, সেটা হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে আপনি বলতে পারেন যে অসম্ভব সুন্দর জায়গা, এবং পরিবেশ দূষণও ওখানে বলতে গেলে নাই, ওখানে মানে অলমোস্ট দূষণলেস। তারপর ওখানে প্রচুর বন আছে, তারপর মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে স্বর্গরাজ্য বলা যায়, এবং বৈষম্যহীনতা, ক্রাইমহীনতা, এগুলো দিয়ে স্বর্গরাজ্য আপনি ডিফারেন্ট বলতে পারেন, আপনি যদি বলতে ইচ্ছা হয়, বাট আমি বলি না। না ঠিক আছে, আমি তো পরে রিটার্ম করে এটাকে বেটার প্লেস বললাম। হ্যাঁ হ্যাঁ, বেটার প্লেস। তো ওই সব কিন্তু মানুষের যে ওখানেও তো মানুষের ওই স্বর্গরাজ্যে থেকে কি মানুষের মধ্যে মানসিক রোগ নাই, মানুষের মধ্যে অশান্তি নাই? সেগুলো তো অবশ্যই আছে, সেগুলোর কথা তো আমি উল্লেখ করি নাই। ওগুলা মানুষকে যেখানেই পাঠান, স্বর্গে পাঠালেও মানে পৃথিবীর নিয়ম, ফিজিক্সের নিয়ম, বায়োলজির নিয়ম যেখানে কার্যকর, যেখানেই পাঠান না কেন মানুষের মধ্যে ওই সব ক্রাইসিস থাকবেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি এই যে মুখে বলে যে না বাংলাদেশের মানুষের হলো গরিব হলেও তাদের মনে সুখ আছে, আমার ওইসব সুখ দরকার নেই। আপনি আমাকে সুশাসন, সুব্যবস্থা, এগুলো সব ব্যবস্থা করে দেন, তারপর সুখে থাকবো না দুঃখে থাকবো সেটা আমি ডিসাইড করবো। কিন্তু আমাকে যে অধিকারগুলো দেওয়ার কথা সেগুলো আপনি দেন, তারপর আমি সুখে থাকি না দুঃখে থাকি এসব ব্যাপার। কিন্তু এইসব গরিব দেশ কিন্তু সুখী, এইসব গালুয়াপ্পে আসলে আমার বিশ্বাস করি না বা ভালো লাগে না। ঠিক আছে, তাহলে আমাকে ওই জায়গায় বলেন যে এই যে বাংলাদেশি ড্রিম, তাহলে ড্রিম তো সেটা ভিয়েতনামি ড্রিম বা ফিনল্যান্ডি ড্রিমের সাথে বাংলাদেশি ড্রিম, এই যে এই টার্মটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভয়। তো আমি বলতে চাচ্ছি যে তাহলে এই ভয়মুক্ত বাংলাদেশ হয় কি আপনি বাংলাদেশি ড্রিম বলতে মিন করছেন, নাহলে এই টার্মটা ব্যবহারের কারণটা কি? এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে আমেরিকান ড্রিম নামে একটা কি বলে ওটাকে সংজ্ঞা আছে। কোন একটা মানে আমেরিকান নাগরিকরা হচ্ছে আমেরিকান ড্রিমের পিছনে ছোটে, এটা আমি জানি। মানে কোনো একজন লেখক, আমার মনে নাই তার নাম, উনি তার কোনো একটা লেখায় আমেরিকান ড্রিম এই টার্মটার সূচনা করেছিলেন। হ্যাঁ, তো মানে আমেরিকান ড্রিম অর্জন করতে পারলে একজন আমেরিকান নাগরিকের জীবন সার্থক হয়েছে বলা যায়। যে তার একটা বাড়ি, তারপর তার একটা ভালো কর্মসংস্থান প্লাস মেডিকেল সুবিধা, মানে যেসব বেসিক সুবিধা দরকার। এখন বাংলাদেশি ড্রিম টার্মটা আমি ওইখান থেকে নিছি, ওখান থেকে ধার করা বলা যায়। আমেরিকান ড্রিম এটা কিন্তু বহুল প্রচলিত একটা টার্ম, এটা যে কোনো আমেরিকানই এই টার্মটার কথা জানে, এবং এটা লিটারেরি মানে সাহিত্যে এটার প্রয়োগ অন্যরাও করে, যেহেতু আমেরিকা খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা দেশ। কিন্তু বাংলাদেশি ড্রিম বলে কিছু নাই আসলে। এখন বাংলাদেশি ড্রিম বলে থাকবে
কোনো কিছু থাকবে কীভাবে বাংলাদেশের, মানে আগে তো মৌলিক চাহিদাগুলা পূরণ করবে, তারপর না যৌগিক চাহিদা। আর বাংলাদেশের টিম আমি যেটা এখানে সংজ্ঞায়িত করছি সেটা আসলে অনেকটাই বলা যায় বিদ্রূপের দৃষ্টিকোণ থেকে, যে এখানে বইয়ের ফ্ল্যাপে লেখা আছে যে ভয়হীন থেকে স্বাভাবিক মৃত্যু বরণ করতে পারার অধিকারটাই হচ্ছে বাংলাদেশি ড্রিম। মানে একটা সাধারণ পরিবার যারা কোনো মতে আছে, কিন্তু তাদেরকে কোনো মাস্টার এসে ভয় দেখাচ্ছে না, তার মেয়েকে রাস্তায় বের হলে রেপড হওয়ার ভয় পেতে হচ্ছে না, জাস্ট এইভাবে কোনো একটা জীবন কাটায় যেতে পারলে এটাই আমাদের কাছে বড় কিছু। এটা এক ধরনের মানে ক্ষোভ থেকে একটা ব্যঙ্গ করেই বলা যায় বলা। ওকে, তাহলে আপনার যে মানে ডেফিনেশনটা হচ্ছে যে বাংলাদেশ খুবই অরাজকতাপূর্ণ একটা দেশ। এইখানে যদি সুশাসন প্রতিষ্ঠা হয় তাহলেই মোটামুটি সেটা সুশাসন প্রতিষ্ঠার যে স্বপ্ন, এটাকে আপনি বাংলাদেশের ড্রিম বলতেছেন, যদি আমি এটাকে ইন্টারপ্রেটিভ করে, তাই তো? এভাবে বলা যায়। ওকে, তো বাংলাদেশ একটা অরাজক দেশ, তো এই অরাজকতা দূর হবে কিভাবে, এইটা নিয়ে কি আপনার কোনো স্টাডি আছে? মানে আপনার এই বইটাকে যদি আমি একটা রেফারেন্স দিই, তাহলে কি এই আপনার বই তো আসলে আমি অনেক বছর ধরেই পড়া বাদ দিয়ে দিছি। আপনার দেখা যাচ্ছে যে আপনার কোনো বই বের হইলে আমি 3জন মানুষকে গিফট করি। লাস্ট কয়েকটা বই তো অবশ্য করা হয় নাই, কিন্তু আগে সব বইতেই আমি আপনার করতাম, 3জন মানুষকে গিফট করতাম। তো এই জন্য আমি আপনার এই বইটার সম্পর্কে জানি না, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই যে অরাজকতাপূর্ণ একটা দেশ, এই অরাজকতার পেছনে এই আপনার কোনো থিসিস আছে? ঠিক কী কারণে বাংলাদেশ এত অরাজক? মানে থিসিস স্টাডি এই ধরনের ভারী ওয়ার্ড ইউজ করতেছে না। আমি বাংলাদেশে থাকি, আমার কি এটাই একটা বড় থিসিস না? না মানে থিসিস মানে চিন্তা ভাবনা। হ্যাঁ, থিসিস বা স্টাডি এটা একটা একাডেমিক ভাষা হয়ে গেল। আপনিও একাডেমিশিয়ান না, আমিও একাডেমিশিয়ান না, তো আপনি এটাকে আপনার সাধারণ পর্যবেক্ষণের জায়গা থেকেই বলতে। এটার মূল কারণ হচ্ছে, এটা আব্দুল্লাহ সাঈদের সংগঠন ও বাঙালি বইটাতে কিছুটা বেশ ভালোভাবে ব্যাখ্যা করা আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটা কাইন্ড অফ প্রমিস ল্যান্ডের মতো ছিল আসলে। মানে এখানে বসবাস করাটা খুবই সহজ। এখানে বাংলাদেশের যে কোনো কোনায় যে কেউ যে একটা ঘর তুলতে পারে, সেখানে চাষাবাদ করতে পারে। তো এখানে কাউকে গোনার দরকার নেই যে একজনকে নেতা হিসেবে আনবে। কিন্তু এই যে আইসল্যান্ডের প্রসঙ্গতে আবার আনি, ওটা হচ্ছে একটা খুব সুন্দর দেশ হলেও একটা প্রতিকূল আবহাওয়ার দেশ, প্রচণ্ড শীত, এবং বায়োলজিক্যালি ওখানে মানুষজন লম্বা এবং সুস্বাস্থ্যবান কেন? কারণ হচ্ছে এই বিরুদ্ধ আবহাওয়ায় তাদেরকে টিকে থাকতে হলে তাদেরকে ওইভাবে সারভাইভ, মানে ওদের মধ্যে যারা দুর্বল ছিল তারা টিকে থাকতে পারেনি, এবং যারা সবল ছিল তারা টিকে থাকতে পারছে, এবং তাদের জিনগতভাবে তাদের জেনেটিক্যালি তারা ওরকমভাবে চেঞ্জ হয়ে গেছে, ফলে তাদের পরবর্তী প্রজন্ম এরকম হয়ে যাবে। কিন্তু এবং তারা জানে যে তাদেরকে টিকে থাকতে হলে নিয়ম মানতে হবে, তাদেরকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, না হলে এই বিরুদ্ধ পরিবেশে টিকে থাকা যাবে না। গোত্রবদ্ধ হয়ে থাকতে হবে, নেতাকে মানতে হবে, এবং একজন যোগ্য নেতা নির্বাচিত করতে হবে। কিন্তু আমাদের দেশে তো এত কিছুর দরকার নেই। আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি পড়ে থাকতে পারেন, তারপর শুয়ে শুয়ে গান গাইতে পারেন। এই কিছু আপনাকে না খেয়ে থাকতে হবে না আসলে। মানে সবখানে আপনার ফসল ফলানোর মতো মাটি আছে, উর্বরতা আছে। তো এখানে কারো আসলে কাউকে গোনার প্রয়োজন পড়ে না। এই কারণে দেখেন আপনি এই কেন হলো উষ্ণ দেশগুলোতে ক্যাওস বেশি, মানে নাতিশীতোষ্ণ দেশগুলোতে এই আবহাওয়াগত কারণেই মূলত। এখানকার মানুষরা যেহেতু জীবনযাত্রা যেখানে যত সহজ, সেখানে মানুষজন তত বেশি বিশৃঙ্খলা করতে অভ্যস্ত। তা যে এইটার একজন অতিশয় যোগ্য নেতা যদি আসে, যাকে আমরা ঠিকঠাক মতো সবাই মানব, সে যদি সবখানে এখন বায়োলজিক্যাল মানে কি বলবো, এটা মানে এই যে জিওগ্রাফিক্যাল আমাদের ডিসঅ্যাডভান্টেজটা আছে, এবং এত যে জনসংখ্যা, এটা আমাদের একটা মাইনাস পয়েন্ট অবশ্যই। এটা ঠিকঠাক করা আসলে থিওরিটিক্যালি প্রায় আমার কাছে ইম্পসিবলই লাগে, বাট অসম্ভবও না। এটা কখনো কখনো সময় আসে, এরকম একটা প্যারাডাইম শিফট হয়, বড় পরিবর্তনের ভিতর দিয়ে যায়। যেরকম চীনের যে হুট করে ওরা সুপার পাওয়ার হতে শুরু করছে। তা চীনের সভ্যতা তো অনেক 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 বছরের পুরনো সভ্যতা, মানে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটা তৈনিক সভ্যতা। কিন্তু বাংলাদেশের মানে বাংলার সভ্যতার ইতিহাস কি আসলে ওই রকম সমৃদ্ধ বা ওই রকম পুরনো? যেমন আপনি যেটাকে বলতেছেন প্রমিস ল্যান্ড, আমার ডিটাচমেন্ট ডিপার্চারে আমি বাংলা অঞ্চলকে বলছি হচ্ছে হুকআপ ল্যান্ড। মানে হুকআপে যেরকম
মানে ওয়ান নাইট স্ট্যান্ড হয়, কোনো কমিটমেন্ট থাকে না, কোনো অ্যাটাচমেন্ট থাকে না। তো বাংলা অঞ্চলে হচ্ছে এই উপমহাদেশে সবচেয়ে বেশি বিদ্রোহ হয়েছে। সবচেয়ে বেশি বিদ্রোহ হয়েছে কি হয়, বিদ্রোহ হওয়ার গুলা কি হয়, শুরু হয় কিন্তু এর কোনো হোয়াট ইজ নেক্সট থাকে না, কিন্তু একটা ক্ষোভ হয়, সেটা বিদ্রোহ হয়, আবার কিছুদিন পর হয়, মানে এর কোনো শেষ থাকে না। তো এরকম একটা হুকআপ ল্যান্ডে তো আসলে অরাজকতা থাকাটা স্বাভাবিক না, মানে সেক্ষেত্রে আমি তো বলতেছি না অস্বাভাবিক, এবং এটার কারণগুলোও হচ্ছে বললাম। তো এটা থেকে বললাম তো সহসা এটা থেকে কোনো চেঞ্জ আসবে বলে মনে হয় না। আচ্ছা, তাহলে আপনার এই যে বাংলাদেশি ড্রিম, এটা কি তাহলে আমি এই ভয়ে বা অরাজকতা, আপনি যেহেতু ভয়টাকে মূলত একটা অরাজকতাকে আপনি ভয়ের কথা বলতেছেন, আমি যদি অরাজকতাটাকে রিয়েলিটি মেনে নিয়ে বলি যে এটাকে আপনাকে যদি বাংলাদেশি ফ্যান্টাসি বলি, তাহলে আপনি এটাকে ডিনাই করবেন নাকি স্টিল এটাকে ড্রিমই বলবেন? না না, ডিনাই করার কিছু নেই। আমি নিজেও এটা কোনো একজনকে সেদিন কমেন্টে বললাম যে এটা আসলে ফ্যান্টাসি এক ধরনের, কারণ যে থিওরিটা বা যেটা এটা বাস্তবের মতো লাগে দেখতে, কিন্তু আসলে বাস্তব না, এটা একটা ফ্যান্টাসি। ওকে, তো আপনি বলতেছিলেন যে আপনার মধ্যে একটা বাইপোলার ব্যাপার আছে, মানে আপনি একই সাথে প্রচণ্ড ইনফেরিয়র, আবার একই সাথে প্রচণ্ড সুপিরিয়রও। তো যখন আপনি সুপিরিয়র, তো সুপিরিয়র পজিশনে আপনার মধ্যে ভয় কিভাবে, কোন মোডে অ্যাক্টিভ থাকে? আমি একটু কোশ্চেনটা আর একটু এক্সাম্পল সহ মানে আমি যদি, আপনি বলতেছেন যে আপনার মধ্যে বাইপোলার একটা সিনড্রোম আছে, আপনি যখন ইনফেরিয়র থাকেন তখন আপনার মধ্যে এক ধরনের ব্যাপার কাজ করে। ইনফেরিয়র মানুষের নানা রকম ভয় থাকে, কিন্তু যখন আপনি সুপিরিয়র পজিশনে থাকেন তখন আপনার ভয়টা আসলে কীরকম, যে আমি যে শ্রেষ্ঠত্বের জায়গায় আছি এটা আমি থাকতে পারবো কি পারবো না, না কি, মানে তখনকার ভয়টা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটা কোশ্চেনটা খুবই ভালো। এখন মানে সুপিরিয়র মানুষ, আমি আমার কথা বাদ দিই, যেমন ধরেন মেসির কথা বলি, যে মেসি 2014 সালে জার্মানির সঙ্গে হলো ফাইনালে হেরে গেল, তারপর আবার 2022-এর ফাইনাল। এখন কথা হলো যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত মানুষদের একজন, তার সঙ্গে দেখা করার জন্য কোটি কোটি মানুষ মানে অস্থির। এখন যদি 22-এর ফাইনালেও যদি সে হারতো, আসলে তার চেয়ে দুঃখী কেউ কি থাকতো? হ্যাঁ, সুপিরিয়রিটিরও সেই ধরনের থাকে। যেমন আমি এসব থেকে মুক্ত থাকতে চেষ্টা করি, কিন্তু মানে প্রত্যাশা বা হচ্ছে এই ইঁদুর দৌড়ে ঢুকে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাপ আর কি। যেমন হচ্ছে ধরেন অন্যের সঙ্গে তুলনা করা, যে অমুক হচ্ছে ওই পুরস্কারটা পেলো, আমি এখনও কোনো পুরস্কার পেলাম না, বা আমি যদি এখন কি পুরস্কার পেলাম না, আমি কিন্তু কখনো কোনো বই জমা দিই না কখনো পুরস্কারের জন্য, বা প্রকাশককেও বলি না, কারণ এই জিনিসগুলো করতে গেলেই হলো আপনি সেই ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। এখন এরগুলা যে কিংবা ধরেন অন্য যে আমার সঙ্গে লেখা শুরু করছে, আমার থেকে ইন্সপিরেশন নিয়ে সে যদি ভালো অবস্থানে যায় বেশি, সেগুলো এক ধরনের তৈরি করে। ওগুলাকে বলা যায় যে সুপিরিয়রিটি থেকে উদ্ভূত মানসিক কি বলবো, মানসিক ট্রমা বা এক ধরনের ভয়, যে না আমি কি তাহলে পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলা তো একদম কাজ করে না তা বলবো না, তবে চেষ্টা করি এগুলা থেকে মুক্ত থেকে নিজের, কিন্তু মানুষ তো এগুলা এসেই যায় আসলে। আচ্ছা, ইঁদুর দৌড় জিনিসটাকে যেভাবে মানে আমাদের ইন্টেলেকচুয়ালরা যেভাবে নেগেটিভলি পোর্ট্রে করে, ব্যাপারটা কি আসলে ওইটা ডিজার্ভ করে কিনা? লাইক রেফারেন্স ছাড়া মানুষ আসলে কিভাবে ডিসিশন নেয়? যেমন ধরা যাক যে আপনি যখন 5টা বই লিখে ফেলেন, তখন কিন্তু আপনি বলেন যে ওইটা আমার সেরা বই, ওইটা আমার কম সেরা বই। সো এই রেফারেন্সিংগুলো, এটা তো আসলে কম্প্যারিজনই। বা আপনি যখন বলেন যে আমার প্রিয় খাবার বলা মানে একটা যে কোনো একটা বেছে নিয়েছেন, তার মানে আরও অন্তত 5-7টার মধ্য থেকে স্যাম্পলিং করে তারপর কিন্তু এটা বলছেন। বা ও আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তাই না? তার মানে আপনার আরও অন্তত 7-8টা বন্ধু আছে, তাদের চাইতে ওর সাথে আপনার ঘনিষ্ঠতা বেশি। সো প্রত্যেকটা জায়গায় যদি মানুষ কম্পেয়ার করে, সো মানুষ যদি একটা কমপ্লিটলি একটা তুলনাজীবী প্রাণী, তো সেই তুলনার জায়গায় তো আসলে ইঁদুর দৌড় তো খুবই, আমার কাছে মনে হয় যে এটা খুবই রিয়েলিটি এবং এটা অনিবার্য ব্যাপার। তো তাহলে এইটাকে ইঁদুর দৌড়ে বলেই যখন এই যে আপনি যেটাকে ট্র্যাপ বললেন, বা এটা সবাই বলে এটার মধ্যে ঢুকবো না, এই করবো না, সেই করবো না, এইটা কি এক ধরনের স্কেপটিক আচরণ? মানে ওইখানে ওই দৌড়ে ঢুকলে আসলে আমার সাকসেসফুল হওয়ার চান্স কম, আমি হয়তো ট্রফি জিতবো না,
সেই ভয় থেকেই কি আসলে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য এই ধরনের এই যে ইন্টেলেকচুয়াল বাবল তৈরি করা, না আসলে কি মনে হয় ব্যাপারটা? হ্যাঁ, এটা আসলে মানে এই লেখালেখিতে সমস্যা যে এগুলো তো সংখ্যায় পরিমাপ করা যায় না, যে কে ভালো লিখতেছে বা কে খারাপ লিখতেছে। আপনার মনে হচ্ছে যে আপনি ভালো লিখেন, কিন্তু আপনার আরও বেশি রিকগনাইজেশন পাওয়া উচিত। ও পুরস্কার পাইছে তো কী হয়েছে, আমি তো ওর চেয়ে ভালো লিখি, আমার লেখা হচ্ছে অমুকরা ঋদ্ধ পাঠকরা পড়ে, আর তার লেখা হচ্ছে যারা পড়ে তারা হচ্ছে সস্তা পাঠক। সো এখন কথা হচ্ছে যে মানে হ্যাঁ, কম্প্যারিজন আসলে সবসময় চলেই আসে, এটা ছাড়া আসলে, কারণ একজন আপনি বই বের করলেন মানেই আসলে আপনি ওই কম্প্যারিজনের মধ্যে চলে গেলেন। কারণ আপনি লেখেন আপনার মনের সুখে বা মনের আনন্দের জন্য, কিন্তু তাহলে নিজের কাছে রেখে দেন, তাহলে আর মানুষের কাছে দেওয়ার কি, বা অল্প দু একজনকে দেন পড়তে। বই বের করতেছেন কেন? বই বের করতেছেন কারণ আপনি চান যে আরো বেশি। আপনি তো মার্কেট ইকোনমিক্সে যখন ঢুকে পড়লেন। হ্যাঁ, কারণ আপনি বই বের করা মানে এটার কিছু 300 থেকে 500 কপি মুদ্রিত হচ্ছে, এবং আপনি চাচ্ছেন যে ওটা 1 সংস্করণ শেষ হোক, 2 সংস্করণ শেষ হোক। সো এবং মানুষ আসলে এটা থেকে এসকেপ করতে পারে না, কারণ আপনি অন্য কারোর সঙ্গে তুলনা নাই করলে নিজের সঙ্গেই যে ও আমার বই এটা 1 সংস্করণ এখন শেষ হলো না। সো তুলনা অবশ্যই চলে আসে, সংখ্যা থেকে মানুষের আসলে এসকেপ নাই। তবে প্রতিযোগিতাটা নিজের সঙ্গে যদি হয় সেটা আসলে মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এটা মানে এখন অন্যর বই কত বিক্রি হচ্ছে এটাকে যদি সম্ভব হয় যে না, আমরা সে তার মতো করে লিখতেছে, মানুষ তার লেখা পছন্দ করতেছে, বা বেশি বিক্রি হচ্ছে, ঠিক আছে, সেটা ওকে, এটা পাঠকরাই ডিসাইড করবে কি। কিন্তু তারটাও বিক্রি হোক, আমারটাও বিক্রি হোক, তারটাও পছন্দ করুক, আমারটাও পছন্দ করুক, এটার মধ্যে যেতে পারলে এটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এরও পৃথিবীর বহু বিখ্যাত মানুষ কিন্তু এই মানসিক পীড়নের কারণে তাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয়েছে। এবং কথা হলো যে এত ভালো করে লাভ কি, যেখানে যদি মানসিক যন্ত্রণাই যদি সর্বক্ষণের সঙ্গী হয়। যেমন মেসির প্রসঙ্গে বলি, রোনালদো সবসময় সে পৃথিবীর সেরা ফুটবলারদের একজন, কিন্তু তাকে মনে হয় যে সে সবসময় একটা ইনসিকিউরিটিতে ভোগে, ইনফিরিয়র কমপ্লেক্সে ভোগে। কেন তার মেসির সঙ্গে কেন সবসময় নিজেকে তুলনা করতে হবে? এটার তো মানে সে মেসি 7টা না 8টা ব্যালেন্ড পাইছে, সেক্ষেত্রে সে 5টা পাইছে। এই যে তার মধ্যে সে যদি এইটা থেকে মুক্ত পারতো, তার জীবনটা তো আরও মানে স্ট্রেস কম হতো তাতে। কথা হচ্ছে আমি এত প্যারা নিতে চাই না, সো চেষ্টা করি কিছুটা নির্লিপ্ত থাকতে। এটা আমি আত্মকেন্দ্রিক মানুষ, আমার কীভাবে ভালো থাকবো সেটা আমার নিজের ডিজাইন করা আছে, নিজের ডিফেন্স মেকানিজম আছে, আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু আপনার এই কথাটাকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি যে প্রতিযোগিতা নিজের সাথে, এই কথাটা আপনি সম্ভবত 5000তম মানুষ বলতেছেন যে প্রতিযোগিতা সবসময় নিজের সাথে। কিন্তু নিজের সাথে কি মানে একা একা কি দাবা খেলা যায়? মানে আপনি যদি দাবা খেলার সব নিয়ম জানেন, আপনি কি একাই 2 পক্ষ খেলতে পারেন, কিন্তু সেটাকে আসলে কোনো দাবা খেলা হয় না। বা আমি শেষ করি জিনিসটা, বা ধরেন যে টেন্ডুলকার সারা জীবন রান করেই যাচ্ছে, লারা কীরকম খেলতেছে সেটা যদি সে না জানতো, বা লারা রেকর্ড কি সেটা না হলে সে আসলে নিজেকে ছাড়া জল অতিক্রম করতো কীভাবে? সো নিজের সাথে প্রতিযোগিতা এই ব্যাপারটা তো, ইভেন আপনি সেক্স করতেছেন, সেক্স করার জন্য তো একটা পার্টনার লাগে, একা একা তো সেক্স করা যায় না, সেটা তো মাস্টার বেট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই নিজের সাথে প্রতিযোগিতা, এই কথাটা কি অনেকটা এই ধরনের এই সান্ত্বনা টাইপ মাস্টারবেশন কিনা? এই কথাটা আসলে আমি বলার সময় মনে হয়েছে যে আপনি এই দিক দিয়ে অ্যাটাক করবেন, কারণ কথাটা কিছুটা লাগতে পারে, কি বলবো, বহুল চর্চিত বা ক্লিশে শোনাইতে পারে। বাট আমি আপনাকে যেটা মানে আমি আমার একদম পার্সোনালি যেটা বলতে চাই সেটা হলো যে মানে প্রতিযোগিতায় আপনি মানে হ্যাঁ, এটা ঠিক যে নিজের সঙ্গে প্রতিযোগিতা, আমি বরং বলতে পারি হেলদি কম্পিটিশন আর আনহেলদি কম্পিটিশন। কিন্তু নিজের সাথে প্রতিযোগিতা কথাটা দিয়ে সেটা প্রতিযোগিতা হলো। হ্যাঁ, নিজের সঙ্গে প্রতিযোগিতা আসলে এটা কাইন্ড অফ ঠিকই বলছেন, কারণ নিজের সঙ্গে প্রতিযোগিতা এটারও মানদণ্ড কিন্তু অপরের কাজগুলোর
দিয়েই হচ্ছে ওটার প্যারামিটার হচ্ছে ডিফাইন করা বা সেট করা থাকে। এখন অন্যরা কেউ যদি না লিখতো তাহলে কিন্তু, বা না কাজ করতো, তাহলে কিন্তু এই প্রতিযোগিতাটার যে প্যারামিটার এগুলো কিন্তু নির্ধারিত হতো না। এগুলা কিন্তু মানে ওইভাবেই সেট করা থাকে। নিজের সঙ্গে প্রতিযোগিতাটা আসলেও মানে কিন্তু আসলে অন্যের সঙ্গে, এটা আসলে এই কথাটা ক্লিশত্বটা আমি তাহলে এইভাবে মানে মেনে নিতে হচ্ছে আপনার কাউন্টার যুক্তি দিয়ে, এবং শেষ পর্যন্ত আপনার সঙ্গে একমত হতে হচ্ছে আসলে। কিন্তু হ্যাঁ, যেটা এটা এভাবে আপনি ভালোভাবে ডিফাইন করছেন যে হেলদি প্রতিযোগিতা বা আনহেলদি প্রতিযোগিতা, হ্যাঁ সেটাই হয়তো বা ঠিক। আর কিছুটা নির্লিপ্তি আসলে দরকার আছে। মানে আমার ওয়ার্ক প্লেসেও হচ্ছে আমাকে এই কথাটা শুনতে হয় যে আমি অন্যদের চেয়ে খানিকটা নির্লিপ্ত। অন্যরা যেভাবে মানে ধাই ধাই করে উপরে উঠে যেতে ইচ্ছুক, আমি একটা, আমার কথা হলো যে আমি 9টা-6টা অফিস করবো, এরপর মানে সোহাগ ভাইয়ের প্যারা নিতে এরপর 10টা পর্যন্ত আমার অত ইচ্ছা করে না। আমি আমার একটা স্টেডি একটা প্রোগ্রেস হলেই আমি হচ্ছে খুশি। সো এই নির্লিপ্তিটা আসলে, যদি এটা একটা ওয়ার্ক প্লেসের উদাহরণ, অন্যান্য ক্ষেত্রেও এই নির্লিপ্তিটা বজায় রাখতে পারলে এটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এটাই হয়তো বা এখন আমি যদি আপনি ধরে না ধরে, যদি আমি একজন ক্রিয়েটিভ পার্সন ধরি যে রাইটার, মানে আপনার ক্যারেক্টারটাকে যদি আমি ডিজাইন করি যে সে একজন রাইটার, সে তার জীবিকার প্রয়োজনে একটা চাকরি করে, কিন্তু সেই চাকরি নিয়ে তার তেমন কোনো উচ্চাসা নাই। কিন্তু আপনার যারা কলিগ, আপনার সোহাগ ভাইয়ের কোম্পানিতে সম্ভবত এখন 1400-1500 লোক কাজ করে। তো সেই কলিগদের মধ্যে হয়তো এই 1400 যদি ধরি, সেটার মধ্যে হয়তো 1390 জনই ক্রিয়েটিভ পার্সন, বলতে যা বোঝা যায় আর্ট করা, মিউজিক করা বা লেখালেখি করা, এগুলোর সাথে জড়িত না। তো সোসাইটি তো আসলে আমরা ম্যাক্রো স্যাম্পল, যেটা মানে গ্রেটার স্যাম্পল যারা, তাদেরকে দিয়ে রিপ্রেজেন্ট করি। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে একজন রাইটার হিসেবে, মানে আপনি রাইটার হিসেবে যখন আপনি শাওন, সাদি, রানা, মালিক ভাই, পাশা ভাই, এদের লাইফকে যখন আপনি পর্যবেক্ষণ করবেন, সেই পর্যবেক্ষণের জায়গা থেকে আপনি কি তাদেরকে এই আপনার এই নির্লিপ্ততাকে অ্যাকনোলেজ করবেন, নাকি এই যে তথাকথিত নির্লিপ্ততা, এইটা কি আসলে তাদের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের পথে এটা আসলে একটা বড় বাধা? নাকি আমি যদি এইভাবে চিন্তা করি যে সেই রাইটারটা যদি পারিবারিকভাবে সচ্ছল থাকে, তার দেখা গেলো ঢাকায় নিজের বাড়ি আছে, তার ওয়াইফ চাকরি করে, ফলে তার আর্নিং করাটা ওইরকম ম্যান্ডেটরি না, এটা জাস্ট একটা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য একটা জব। তো সেই রাইটারটার স্টোরিটা যদি একটু অন্যভাবে হতো, যে সে একাই তার সংসার চালাতে হয়, তার ফ্যামিলি কোনো সাপোর্ট নাই, তার ওয়াইফ কিছু করে না, তার বাচ্চা আছে 3-4টা, তখনও কি এই রাইটারটা ওই রকম জায়গায় থাকতে পারতো? অ্যাবসলিউটলি না। কথা যে আমি কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি, হ্যাঁ, আমার বাপের বাড়িতে থাকি, আমার ওয়াইফ চাকরি করে, আমার বাচ্চা কাচ্চা দুইটাও স্বাভাবিক, তাদের জন্য বাড়তি কোনো প্যারা নিতে হয় না, স্বাভাবিক এবং মেধাবী বুদ্ধিমান, মাশাআল্লাহ। যাই হোক, তো আমি হচ্ছে এই সিচুয়েশনের অ্যাডভান্টেজগুলো নিচ্ছি আমার আত্মকেন্দ্রিক জীবনে। না, আমি এইখানে তো সেই না, আমি ব্যক্তি আপনাকে আগে রিপ্লেস করে একটা রাইটারের পয়েন্ট অফ ভিউ থেকে বাকি যে 1397 তাদের ব্যাপারটা। আচ্ছা, না, এখন কথা হচ্ছে যে এই সুবিধাগুলো থাকা সত্ত্বেও যে মানুষ অনেকেই মানে এইভাবে মানে এই ব্লেসিংগুলা নিয়েই বড় হয়, হ্যাঁ, তারা যে সবাই যে এই নিজেকে এই আত্মকেন্দ্রিকতায় আবদ্ধ রাখে তা কিন্তু না। তাদের অনেকেই কিন্তু তাদের আরও বড় হইতে চায়। সো আমি বা কোনো একজন আরবিট্রারি রাইটার যে এরকম সুবিধা পায় বলে সে সেটা ইউটিলাইজ, সেটার এক্সপ্লয়েশন বা ইউটিলাইজ যেটাই বলেন না কেন করার চেষ্টা করতে, সবাই কিন্তু যে করবে তা না, কিন্তু সুবিধাগুলোকে আসলে অস্বীকার করা যায় না। সে সুবিধাগুলো যদি না পেতো তাহলে তাকে অন্যভাবে চিন্তা করতে হতো, তখন হয়তো সে লেখালেখি বাদ দিয়ে দিত, কারণ মানুষকে শেষ পর্যন্ত সারভাইভ করার জন্য চিন্তা করতে হয়। কারণ আগে হচ্ছে মৌলিক চাহিদাগুলা মেটানো। তো সেই রাইটারের দৃষ্টিকোণ থেকে তার 1397 কলিগের যে জীবন আচরণ বা
সেইখানে নির্লিপ্ততা কি আসলে জরুরি, নাকি তার মধ্যে ক্রেভিং থাকতে হবে, তাকে ফাইট করে বাকিদেরকে করে তার বছর শেষে ইনক্রিমেন্ট বাড়াইতে হবে, পজিশন বাড়াইতে হবে, অফিস থেকে হয়তো গাড়ি পাইতে হবে, ওই ধরনের বিষয়গুলো যদি তার না থাকে তাহলে আসলে তার জীবনযাপন তখন আসলে কিভাবে আগাবে? মানে এটা এখানে আসলে মানে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো নাকি আরবিট্রারি কোনো পয়েন্ট অফ ভিউ থেকে? না, আমি বলতেছি যে একটা রাইটার যেরকম একটা ওয়ার্ক প্লেসে থাকে, তার কলিগদের মধ্যে এই ধরনের সৃজনশীল কর্মের সাথে নিযুক্ত এরকম হয়তো সর্বোচ্চ 4-5 জন আছে, বাকিরা সবাই হচ্ছে কমপ্লিট পেশাজীবী। সো তাদেরকে যখন আসলে আপনি ক্যারেক্টার হিসেবে আপনার বইতে স্থান দেবেন, সেই ক্যারেক্টারগুলার আসলে ইকোনমিক্যাল দৃষ্টিভঙ্গিকে আপনি বা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিকে আপনি কিভাবে পোর্ট্রে করতে চান, মানে সেইখানে আপনার রাইটার হিসেবে আপনার মধ্যে কি কোনো মানে নিজের বায়াসনেস ধরে রাখার ভয় নাকি বায়াসনেস হারানোর ভয় কাজ করবে? আমি আমি আসলে আমার অফিসের কোনো কিছু সাধারণত আনি না আমার কোনো লেখালেখিতেই। তো কারণ আপনি আবার প্রশ্নটা মিসরিড করবেন। আমি বলতেছি যে ওইরকম একজন রাইটার যে এরকম 1397 জন কলিগ দেখতেছে, তো আপনার ক্যারেক্টারটা তো নিশ্চয়ই মানে চাকরি বাকরি আয় রোজগার কিছু না কিছু করে। হ্যাঁ, তো সেই ক্যারেক্টারগুলোর তাহলে তখন ইকোনমিক দৃষ্টিভঙ্গিটা আসলে কিরকম হবে, ইকোনমিক্যাল যে দৃষ্টিভঙ্গি সেটা বলেন। মানে ওই লেখকটা যদি ওই তার প্রতিষ্ঠানের চরিত্রগুলাকে কোনো বইয়ে আনে, তাহলে তাদেরকে সে বায়াস ভাবে উপস্থাপন করবে নাকি না, তাদের ইকোনমিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক যে ক্রেভিং, সেইটাকে সে কি তখন ওই ইয়েতে তাদের সেই ক্রেভিংটাকে সে কি নেগেটিভলি পোর্ট্রে করবে, নাকি এই ক্রেভিংটাকে সে আসলে আচ্ছা বুঝতে পারছি এখন। আসলে এই বিষয়টা নেগেটিভলি রাইটাররা এগুলাকে সবসময় নেগেটিভলি পোর্ট্রে করে, এটা তাদের জন্য এগুলা খুব একটা মানে ভালো একটা কিওয়ার্ড আর কি, এই কর্পোরেট নিয়ে গালিগালাজ করা। বাট মানে আমাদের আসলে সোসাইটিটা হচ্ছে, আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে, কথা হচ্ছে যে একটা কোম্পানি আসলে কিসের উপর চলে, হচ্ছে প্রোডাক্ট বিক্রির উপর। এখন কোম্পানি তো একটা না, কোম্পানি তো অনেকগুলো আছে। এখন আপনাকে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট দিতে হবে। সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্টটা দিতে হলে আপনাকে সবচেয়ে মাথায় যে উঠে আসে তাকে বলতে হবে যে হ্যাঁ তোমরা 10 ঘন্টা করে প্রতিদিন 6 দিন করে কাজ করো, যত পারো যেভাবে প্রোডাক্টিভিটি বাড়াও। তারপর এইভাবে আসলে সিস্টেমটা চলতেছে, সবার সঙ্গেই সবার প্রতিযোগিতা। এটা থেকে আসলে বের হয়ে আসার কোনো উপায় নেই। মানুষ যেদিন হচ্ছে গুহা থেকে মানে বের হয়ে যেদিন চাকা চালানো শিখছে, সেদিন থেকেই আসলে মানুষের সর্বনাশের বীজ আসলে রোপিত হয়ে গেছে। কারণ দেখেন, একটা বাঘ বা একটা হলো গরিলা, তারা কিন্তু জঙ্গলে দিনের পর দিন একইভাবে কাটাই দিচ্ছে। তাদের কিন্তু কোনো তারা খায় দায়, ঘুমায়, শিকার করে অথবা শিকার হয়, তাদের কিন্তু এর চেয়ে বেশি কিছু চায় নেই। তারা বেসিক নিডগুলো নিয়েই সন্তুষ্ট। কিন্তু মানুষজন তো বেসিক নিডগুলো নিয়ে সন্তুষ্ট না, এবং সম্পদ তো আসলে সীমিত, এবং অর্থনীতিটাও হচ্ছে একটা সম্পদের সঙ্গে ওইভাবেই হয়। মানে ওটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারতেছি না টার্মগুলো, যাই হোক। কিন্তু কথা হচ্ছে যে এই ক্যাপিটালিজমের এই বাবলের ভিতর আসলে আমরা এমনভাবে ঢুকে আছি, এটা তো আসলে বের হওয়ার কোনো উপায় দেখতেছি না। খুব কম জায়গাতেই মনে হয় এরকম আছে। কিন্তু ওই এখন ধরেন কোনো একটা জায়গায় এরকম একটা সিস্টেম প্রচলিত আছে যে যেখানে এই প্রতিযোগিতা বিষয়টা, ক্যাপিটালিজমের বিষয়টা হচ্ছে নাই। এখন সেইটা যদি সবাই আবার রেপ্লিকেট করা শুরু হয়, তখন দেখা যাবে যে একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। তখন আবার মানুষ ওই ক্যাপিটালিজমকেই ক্রেভিং করবে। মানে সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে এরকম দেখা গেছে যে প্রতিযোগিতাহীন বলে যে জিনিসগুলো, যেমন পূর্ব জার্মানিতে বা রাশিয়ায়, যে একটা ওখানে কোনো বড় ব্র্যান্ড ছিল না, সবাই একই রকম বেতন পেত। সম্প্রতি হচ্ছে এই অনুতারকের বইয়ে পড়লাম, কিউবা না কি ওরকম। কিন্তু কথা হচ্ছে মানুষজন কিন্তু শেষ পর্যন্ত এই সিস্টেমটা ভাঙছে। তারপর তারা চাইছে আরো ভালো জিনিস খাইতে, ভালো কিছু পড়তে। সো কিছু মানুষ
পৃথিবীর 90% মানুষ একভাবে চলবে এবং 90% মানুষ হচ্ছে এই মেইন স্ট্রিমের মধ্যে মেইন স্ট্রিমকে ঘোরাতে পারবে বলে কিছু মানুষ পাবে, চান্স পাবে একটু অন্যভাবে চলার। এখন সবাই যদি এই প্রতিযোগিতার বিষয়টা থেকে ছেড়ে দিয়ে নির্লিপ্ত হয়ে যায় তখন কিন্তু আবার সমস্যার মধ্যে পড়বো। আমি বা আমরা সবাই সমস্যার মধ্যে পড়বো। সবাই যদি এই নির্লিপ্ততাকে ধারণ করতে চায় তাহলে কিন্তু দেখা যাবে যে সুখ শান্তি কিন্তু আসতেছে না। এই একদিন যে একটু ভালো কফি খেয়ে আসি, না দেখা যাবে সবখানে একরকম কফি, না আমার আরও ভালো কফি দরকার, কিংবা না আমার আরও সিনেমা দেখার জন্য ভালো জায়গা দরকার। তখন কিন্তু দেখা যাবে যে না, তাহলে তখন নির্লিপ্ত মানুষগুলো তখন আবার না আরও ভালো করার জন্য আরও ভালোভাবে কাজ করি, আমি একটা কোম্পানি করি। তো এই চক্র থেকে আসলে আমাদের মুক্তি নাই। কিন্তু যতদিন আমি লেখালেখি করবো ততদিন এগুলোকে গালাগালি করার অ্যাডভান্টেজটা আমার থাকবে, সেগুলো করে যাবো ইনশাল্লাহ। আপনার যখন আমি দেখছিলাম কি বলে ইমেল আইডি দেখছিলাম, আপনার ইমেল আইডি হচ্ছে প্যারানয়েড টিন। তো প্যারানয়েড টিন মানে তো এটার সাথে মানে এক ধরনের অপ্রকৃতস্থতার একটা ব্যাপার আছে। তো এই যে ভয় নিয়ে আপনার যে ফ্যান্টাসি তো এটা কি তাহলে আপনি ছোটবেলা থেকেই তো এটা আছে নাকি? মানে আপনি কি তাহলে একটা অন্য রকম একটা ওয়ার্ল্ডে বসবাস করেন? নাহলে প্যারানয়েড টিন কেন হবে আপনার আইডি? প্যারানয়েড টিন ছোটবেলায় খুবই আসলে আমার স্বাভাবিক জীবনই ছিল, ভালো ছিল আর কি। শৈশবের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই আসলে। সবার যেরকম থাকে, একটা সুন্দর পরিবার ছিল, দুজন কেয়ারিং এবং যত্নশীল বাবা মা ছিলেন, এবং কলোনিতে থাকতাম। বিভিন্ন কলোনিতে যে নতুন এবং দ্বীপ নাম্বার 2 এর মতো প্রতি বছর স্কুল পাল্টানো, নতুন কলোনিতে যাওয়া, নতুন বন্ধু বান্ধব, খেলাধুলা সব মিলে ভালো ছিল। তো আমার আসলে মানে ক্লাস 6 না 7 থেকে হচ্ছে একটা মেন্টাল ক্রাইসিস তৈরি হয়। এটা সম্ভবত বয়ঃসন্ধিজনিত একটা কোনো কারণে, যে আমি হঠাৎ করে একটা মৃত্যু ভাবনা জেকে বসতে শুরু করে। একটা নাটকে সিরাজুল ইসলাম নামে একজন অভিনেতা ছিল, মনে আছে? এই একটু বয়স্ক, চশমা পড়তো, চওড়া কপাল, হ্যাঁ ব্যাক ব্রাশ করা। তাকে হঠাৎ দেখি যে একটা নাটকে খুব ফুর্তিবাজ ভঙ্গিতে কথাবার্তা বলেছে। হঠাৎ তখন আমার মধ্যে হচ্ছে একটা চিন্তা স্ট্রাইক করলো, বলা যায়, যে এই লোকের মনের মধ্যে এত খুশি কেন? এই লোকের বয়স কত? 65-70, আর কত বছর আসবে? 5 বছর, 10 বছর, বা বেশি হলে 12 বছর বা 15 বছর। তো মৃত্যুর কাছাকাছি এসে দাঁড়ায় মানুষের মধ্যে এত খুশি কিভাবে আসে? তো তখন থেকেই মনের ভিতর এক ধরনের মানে জীবনের প্রথমবারের মতো বলা যায় ডিস্টারবেন্স জিনিসটার সঙ্গে পরিচিত হই। তো তারপরেও আমি এটা নিয়ে আমার জীবন চালায় যাচ্ছিলাম। তো মেইনলি ক্রাইসিসটা আসলে শুরু হয় হচ্ছে খুলনায় যাওয়ার পর। কুয়েটে ভর্তি হওয়ার পর ওখানে প্রথমত একটা নতুন পরিবেশে যাওয়া, এবং আমি কখনোই মানে খুবই বাধ্যগত ছেলে ছিলাম, মানে অভিভাবকদের একদম খুবই পছন্দের, যে হাসান এত ভালো ভদ্র একটা ছেলে, মুখে মুখে কোনো তর্ক করে না, বাবা মার অবাধ্য হয় না। আসলে সেই সাহস ছিল না, এবং আমার বাবা মাও খুবই হচ্ছে কনজারভেটিভ এবং কড়া ছিল, আমাকে কখনো তাদের চোখের আড়াল হতে দিতেন না। তো আমিও ওভাবেই বড় হয়েছি, এবং আমি মনে করছি যে এর বাইরে কখনো যাওয়া যাবে না। তা খুলনায় আসার পর তো নতুন পৃথিবীর সঙ্গে পরিচয়, এবং একটা আমার ড্রাগসের ওভারডোজ বিষয়ক একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। তো তখন থেকে জীবনের এই পর্যায়টা বলা যায় শুরু হতে থাকে। তো এবং এর ফলে মানে আমার মোটামুটি ভালো ছাত্রই তো ছিলাম সবসময়, কিন্তু খুলনায় আসার পর একের পর এক ফেল করতে শুরু করি। খুলনা বলে লোকজন বুঝবে না, কুয়েট বলতে হবে। কুয়েটে ভর্তি হওয়ার পর আপনি যে একজন কি বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা তো লোকজনের জানতে হবে। হ্যাঁ, সার্টিফিকেট অনুসারে আমি তাই। তো ওখানে একের পর এক ফেল করতে করতে আমি এমনিতেই ভীতু ছিলাম এবং শান্তশিষ্ট, এবং মানসিক স্ট্রেংথ মানে যেহেতু বাইরের জগতের সঙ্গে সেভাবে পরিচিত হয়নি, এবং পৃথিবীটা যে কত কঠিন সেটা তখনও জানি না। তো এইসব আমি নিতে পারতেছিলাম না, যে এবং তখনও এই পড়াশোনা বা এইসবের বাইরে যে কোনো জগৎ থাকতে পারে। আমি ফেল করতেছি, আমি পাশ করতে পারতেছি না, আমি বের হতে আমি শেষ, আমার আর কোনো কিছু নাই। তো তখন থেকেই বলা যায় যে আমার ভয়ের সঙ্গে যুদ্ধ শুরু। প্লাস হচ্ছে তখন থেকে আমার প্যানিক
ডিসঅর্ডার জনিত সমস্যা, যেটা মাঝে মধ্যে এই কাজ করতো। তো এবং তারপর আমি দেখলাম যে আমার বন্ধু বান্ধবরা সব বের হয়ে যাচ্ছে, যাদের সঙ্গে এতদিন সুন্দর সময় কাটেছি, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিছি। তারপর খুলনায় হচ্ছে আমাদের মানে কুয়েটে একটা বড় পুকুর ছিল, বিশাল দিঘি ছিল। গেছেন কখনো কুয়েটে? হ্যাঁ, কুয়েটে গেলাম না। হ্যাঁ, দেখছেন তো ওই দিঘিটা? হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরে কুয়েটে গেছিলাম। আমরা হচ্ছে গোসল করতে যেয়ে সেখানে মানে আপনার হলেও তো গেছিলাম। আচ্ছা, ওখানে আচ্ছা, তো গোসল করতে যেয়ে আমরা ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এত আড্ডা পাচ্ছিলাম আমরা। কিন্তু তারপর দেখলাম যে বন্ধুরা চলে যাচ্ছে, আমি একা পড়ে আছি। তার মানে কি আমি এখান থেকে বের হতে পারবো না? আবার তখন আবার প্রেমও করতাম। তার মানে কি আমি যাদের সঙ্গে প্রেম করতেছি তাদের সঙ্গে কি আমার বিয়ে হবে না? মানে আমি কি সেই মানে বঞ্চিত এবং বঞ্চিত প্রেমিক হয়ে থাকবো? তো এসব থেকেই তখন ভয় এবং এক ধরনের ডিনায়াল শুরু। এবং এবং তারপর যখন পাশ করে আসি তখন তো 2 বছর গ্যাপ দেওয়ার পর তখন তো অনুভব করি যে প্রচণ্ড রকম মিসফিট আমি এই দুনিয়ায়। আমি যেভাবে আসলে মানে চলতে চাই সেভাবে আসলে চলতে পারবো না। আমি তখনও জানি না যে আমি কী করবো। আমি কখনো কখনো মানে মামনি বা অন্য কেউ এসে বলে, হ্যাঁ ওখানে যে একটা সিভি দিয়ে আসো। ওখানে আমি দেখা গেল যে একটা অগোছলভাবে যে সিভি দিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে আমি যখন সোহাগ ভাইয়ের কোম্পানিতে রিক্রুট করলাম তখন আপনি একটা কোম্পানিতে 8 বছর ধরে জব করতেন, বেতন ছিল 15,000 টাকা। এইটা নিয়ে তো আমরা অনেক হাসাহাসি করতাম আপনার সাথে। তো আপনি খুবই ক্যাজুয়াল ছিলেন। এনিওয়ে, তো আপনাকে যখন আমি চিনি তখন তো আপনি সামহারিন ব্লগে খুব কমেন্ট করে বেড়াতেন। মানে আপনি সম্ভবত 67,000 বোধহয় কমেন্ট করছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো 67,000 কমেন্ট, 67 এতদিনে সেটা 73-74 হয়ে গেছে। মানে আমি তো আপনাকে আরো 8-9 বছর আগেকার হিস্ট্রি বলতেছি। মানে 2000 আপনার সংখ্যাটা যখন দেখছিলাম সেটা তো 2016-17 ওই সময়। তো মাঝের 8 বছরে তো আপনার সাথে আমার ইন্টারাকশন হয় নাই। তো তখন ছিল 67,000 কমেন্ট করা। তো 67,000 কমেন্ট, মানে এটা এক লাইন করে কমেন্ট লিখলেও তো মানে জীবন শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সো এটা একটা রিয়েলি বিস্ময়কর ঘটনা। আর একটা হলো যে আপনার সাথে আমি প্রায় কাটপিস নিয়ে অনেক কথা বলতাম, যে ওই সময় খুলনা শহরে হলগুলোতে যে কাটপিস হইতো আপনি ছিলেন তার একজন রেগুলার দর্শক। তো এই যে একজন ভীতু মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে 67,000 কমেন্ট করে, আবার তরুণ সে রাতের বেলা গিয়ে সে নাইট শোতে কাটপিস দেখতেছে। তো আমি যদি এক ধরনের সামাজিকতার জায়গা থেকে এই কাটপিসের এইটাকে যদি আমি একটা ডার্ক সাইড ধরি, আমি ওটাকে ডার্ক সাইড বলতে রাজি না, এটা আমি একটা আলাদা কিউরিওসিটির জায়গা থেকে দেখি। কিন্তু যদি আমি সোশ্যাল লেন্সে দেখি, তাহলে একজন ভীতু মানুষের তো এই ধরনের সামাজিক ভাবমূর্তির ব্যাপার একটা ভয় থাকার ব্যাপার আছে। আবার অনলাইনে আপনি যেরকম বিদ্রোহী, মানে সেই রকম আপনি দেখা যাচ্ছে সব বিষয়ে খুব উত্তেজিত কমেন্ট করতেছেন। সো তাহলে আপনি রিয়েল লাইফে আপনার যে ভয়, এই ভয়টা নিয়ে আপনার যে এক ধরনের অবদমন ছিল, সেই অবদমনের বহিঃপ্রকাশ হিসেবেই কি এই 67,000 কমেন্ট বা এই কাটপিস, এটা কি তাহলে ভয়ের একটা কি বলে রিভার্স ইফেক্ট, না কি হিসেবে দেখা যায় এটাকে? কাটপিস দেখা, এটা তো এটার জন্য কোনো ভয় কাজ করতো না ওই সময়। তো আপনি সিনেমা দেখতে যাওয়াটা তো কোনো হলো মানে ওটা তো বেশ্যালয়ে যাওয়ার মতো বিষয় না। আবার সিনেমা হলে সিনেমা দেখাচ্ছে এবং কাটপিস তো দেখাচ্ছে হলো মানে গোপনে, মানে ওখানে দেখা যায় যে আসল সিনেমার মধ্যে যেটা নাই সেটাও হচ্ছে তারা জুড়ে দিচ্ছে। কখনো কখনো আসল সিনেমার মধ্যেই থাকতো, কিন্তু সিনেমা হলে যাচ্ছেন এটাতে তো কোনো সমস্যা নেই। সো ওখানে ভয়ের কোনো ব্যাপার ছিল না কাটপিসের ব্যাপারে। আর হচ্ছে সেক্স নিয়ে প্রচণ্ড রকম আগ্রহ ছিল, এবং তখন তো মানে অন্য কোনো উপায় তেমন ছিল না। সিডি বিদেশি ওগুলা এনে দেখা যেত, বাট ওগুলাতে আগ্রহ তেমন বোধ করতাম না। তার চেয়ে হলে যে দু একটা নাচ বা হালকা বেড সিন, যেটা পুরোপুরি নুডিটি যেখানে নাই, সেটাও আমার কাছে আকর্ষণীয় ছিল। তো ওটা অনেকেই দেখতে যেত। এটা আসলে খুব সাহসের কোনো পরিচয় ছিল না। কিন্তু এই সমস্ত লোকজন তো নিজের ভাবমূর্তি নিয়ে খুব কনসার্ন থাকার কথা। ওখানে খুলনায় আমাকে কে দেখবে, কে চিনবে? হ্যাঁ, আমি যখন হলো ঢাকায় যখন বাসার পাশে পর্বত হলে যেতাম তখন কিছুটা ভয় লাগতো, কিন্তু খুলনায় আমাকে কে চেনে? যারা চেনে তারা তো আমাদের ভার্সিটিরই
বন্ধু বান্ধব, সো ওখানে তো ভয়ের কিছু নাই। আচ্ছা, আর আপনার আর ব্লগের যে আপনার যে ক্যারেক্টারটা ছিল। আচ্ছা, এখন ইন্টারনেট আসলে বিষয়টা আমার জন্য একটা ব্লেসিং। মানে আমি ছোটবেলা থেকে যা পছন্দ করতাম আর আশেপাশে মানুষজনের সঙ্গে তো সেটা শেয়ার করার মতো পেতাম না, কারণ আমি ছোটোবেলায় হচ্ছে যে বড় হয়েছে যেসব জায়গায়, ওখানে তো অনেকটা মানে উপজেলা পর্যায়ের জায়গা, ওখানে তখন ব্যান্ডের গান শুনতাম, ওরা শুনতো সবাই হিন্দি গান বা এইসব। তো দেখা যেত যে আমি যখন তখন যে গান, আপনার কি অভিজ্ঞতা হয়েছে ব্যান্ডের গান আপনি শুনতেছেন সকাল থেকে, একটু কি শোনো এগুলো? আরে এটা না তো আমার আম্মুর সাথে আমার রেগুলার ঝগড়া হতো। হ্যাঁ, তো এটা এই অভিজ্ঞতার সঙ্গে অল্প সাউন্ডে শোনা লাগতো এবং শোনার কারণে আম্মু অনেক বকাও দিত। তো এই অভিজ্ঞতার সঙ্গে আমরা পরিচিত। তারপর আপনি যখন আরেকটু যখন বড় হলাম, যখন হচ্ছে বিদেশি সিনেমা টিনেমা দেখা শুরু করলাম, দেখা গেল যে আমার মানে খুলনায় যাদের সঙ্গে যে বন্ধু বান্ধব আছে তারাও কি দেখি সেগুলো আর্ট ফিল্ম ফালতু মানে তারা দেখতো হচ্ছে এই মানে তারা যেগুলো দেখতো আমার সঙ্গে, আমি দেখা যেত যে মানে যে ফিল্মগুলো দেখছি তারা ওগুলো পছন্দ করছে। আমি শুধু ওই ফিল্ম যে দেখতেছি তা না, ওগুলা নিয়ে ঘন্টার পর ঘন্টা হচ্ছে ইন্টারনেটে তখন স্লো স্পিডে IMDb-তে ঢুকে ওগুলা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ পড়তেছি। তো ইন্টারনেট আমার জন্য আসলে মানে আমার মতো ইন্ট্রোভার্ট এবং আত্মকেন্দ্রিক মানুষের জন্য একটা ব্লেসিং ছিল। আমি মানে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কাটাই দিতে পারতাম। তো এবং এখনও ইন্টারনেট আমার জন্য মানে সবসময়, তো আমার জন্য ইন্টারনেট একটা ব্লেসিংয়ের মতো, এখনও আমি সেটাকে ভালোভাবেই ইউজ করার চেষ্টা করি। তো এখানে তো মানে 67,000 কমেন্ট কি, আমার তো আরও বেশি করার কথা ছিল, কারণ আমি এই যেই সময়ের কথা বলতেছি তখন তো জীবনের সব দিক দিয়েই হচ্ছে আমি মানে সব দিক দিয়েই আক্ষরিক অর্থে সব দিক দিয়েই আমি ব্যর্থ এবং সামনে কোনো আশা নাই। তো আমার সামনে তো এসকেপ রুট হিসেবে এই কম্পিউটারটা ছাড়া তো আর কিছু নাই। তা আমি আর কি করব, ওর মধ্যেই আমার যত সব ব্যথা বেদনা যন্ত্রণা রাগ ক্ষোভ সব তো ওখানেই, মেইন আইডি দিয়ে ফেক আইডি দিয়ে যেভাবে পারি। 67,000 তো শুধু মেইন আইডি দিয়ে কমেন্ট, আর ফেক আইডিগুলো ধরলে। আচ্ছা, তো আপনার যদি বই মানে আপনার প্রথম দিককার যে বইগুলো আমি পড়ছি তাতে আপনার বইয়ের একটা কমন জিনিস হচ্ছে ভায়োলেন্স। মানে ভায়োলেন্সের প্রতি আপনার একটা স্পেশাল ফ্যাসিনেশনও যা বলি, ন্যাক বলি, মানে ভায়োলেন্স আপনার জন্য একটা খুব ওতপ্রোত ব্যাপার। তো আপনার ক্যারেক্টারগুলো প্রায় সব বেশিরভাগই হচ্ছে ডিস্টার্ব প্রকৃতির, মানে দেখা যাচ্ছে মানুষ জবাই করতেছে, এই করতেছে, সেই করতেছে, মাথার ভিতরে স্ক্রু ঢুকে গেছে। সো এই যে এত ডিস্টার্বিং, এই এত ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্সগুলা কি আসলে মানে আপনার অস্থির মনের বহিঃপ্রকাশ, নাকি এইটাকে আমি বলবো যে আপনার মনের অন্ধকার দিকগুলোই আসলে আপনি লেখার ক্ষেত্রে বেশি প্রাধান্য পায়? 100% আমার অস্থির মনেরই বহিঃপ্রকাশ ওগুলো, কারণ আমি হচ্ছে তখন চিন্তা করতাম যে আমার তো কোনো সামনে কোনো আশার আলো নাই। সো জীবনের আগামী দিন নিয়ে কখনো ভাবতাম না, হয়তো বা আজকেই শেষ দিন মানে এরকমভাবে ভাবতাম, এবং কয়েকবার মানে সুইসাইডের কাছাকাছিও চলে গেছিলাম 50-60টা করে পিল খেয়ে। তো 50-60টা পিল খেয়ে আপনি মরেন নাই? না, এ কেমন কথা? আমি আসলে ধীরে ধীরে টলারেন্সটা তৈরি করছি। আপনি 1টা 2টা 5টা থেকে 10টা, তারপরে 15টা 20টা, এভাবে টলারেন্স তৈরি করে আমি 3বার খাইছি 50টার উপরে পিল। তো এই যে সেলফ ডিস্ট্রাকশন এর চিন্তা, এগুলা থেকে আমার মনে হচ্ছে যে আমি সুখে থাকবো না, আমি ভালো থাকবো না, পৃথিবীর মানুষকে আমার ভালো রাখার কি দায়। তো আমার যত যন্ত্রণার ডিস্টারবেন্স সব আমি উগড়ে দেওয়ার চেষ্টা করতাম ওখানে, এই কারণে ওই ভায়োলেন্সগুলো ওসবেরই প্রতীক। আচ্ছা, সেই একই আপনি 2011 বিশ্বকাপে মাশরাফিকে যখন দলে নেওয়া হলো না, এটা নিয়ে আপনি দেখা গেছে যে মানববন্ধন করছেন। তো এই যে আপনি নিজে ভালো নাই, আপনি হতাশ, আপনি হচ্ছে আপনি কেবল যেটা বললেন যে আপনি সুইসাইডাল ছিলেন, তো সেখানে ক্রিকেটের মতো একটা তুচ্ছ খেলায় কোথাকার কোন মাশরাফি তাকে দলে নেওয়াতে কি আসে যায় যে আপনার একেবারে মানববন্ধন করা লাগবে মাশরাফি? একটা মানববন্ধন করছিলাম, হ্যাঁ, 2011 বা 8 বা 9 দিকে, তবে ওটা সম্ভবত মাশরাফিকে দলে না নেওয়ার জন্য না, ওটা সম্ভবত ছিল হচ্ছে পাকিস্তানে বাংলাদেশ টিমকে পাঠাচ্ছিল কেন, এইটা নিয়ে ছিল সম্ভবত। না 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 না, মাশরাফির জন্য করিনি। আপনি মনে করে দেখেন, আপনি আমার সাথে চ্যাটিং এটা বলছিলেন। না, আমি মাশরাফিকে নিয়ে আমার মনে হয় না করছি। আমি হচ্ছে
একটা মানববন্ধন মিরপুর স্টেডিয়ামের সামনে করা হয়েছে, ওটা হচ্ছে মিরপুরে কেন মানে পাকিস্তানে কেন বাংলাদেশ দলকে পাঠানো হচ্ছে ওটা নিয়ে। আরেকবার আমি ড্রাগ অ্যাডিক্টেড অবস্থায় নিজে একটা মানববন্ধনের আয়োজন করছিলাম, সেটা পুরোপুরি অবস্থায়, লোডেড অবস্থায়, যে বাংলাদেশ টিম ক্রমাগত হারতেছিল। একবার হচ্ছে রজার বিনি না স্টুয়ার্ট বিনি কে আছে, 14 সালে 5 রানে 6 উইকেট নিয়ে সে 105 চেস করতে পারলো, বাংলাদেশ 54 রান অল আউট হয়ে গেছে, 58 রানে, হ্যাঁ 54 বা 58, হ্যাঁ। তখন হচ্ছে আমি একটা মানুষ, কেন এত হারবে, কেন আমাদেরকে এত কষ্ট দিবে। সো তখন তো আসলে এই ক্রিকেটটাও তো এক ধরনের আমার কাছে এসকেপ রুট ছিল। তখন মানে বাংলাদেশ জেতা মানে হলো, মানে বাংলাদেশ ছিল আমাদের আমার কি বলবো, আমার এসকেপ রুট, যে তারা জেতা মানে আমার জয় না। বাংলাদেশ জিতছে পাকিস্তানের সঙ্গে, 10 দিন পর একটা ম্যাচ জিতলো, মানে ওই দিন আর কোনো মানে নিজের যেহেতু কোনো অর্জন ছিল না। এবং বাংলাদেশের মানুষ এখন দেখবেন ক্রেজিনেসটা মানে একটু কমছে, এখন মানুষ ঠাট্টা তামাশা বেশি করে, কিন্তু একটা সময় মানুষ কেন এত ইমোশনাল ছিল, কারণ নিজেদের কোনো অর্জন ছিল না। দেখতো যে তারা আর্জেন্টিনা যেতে, ব্রাজিল যেতে, ইভেন সবচেয়ে বাংলাদেশের মানুষের সবচেয়ে জ্বালা যন্ত্রণার বিষয় হচ্ছে ইন্ডিয়া যেতে, পাশের দেশ হিসেবে, অথচ বাংলাদেশের বেশি মানুষ হচ্ছে ইন্ডিয়া বিরোধী। তো এই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ফোর্স হিসেবে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা দাঁড় করাতে চাইতো, এবং যখন তারা 1-2টা ম্যাচ জিততো তাদের মনে হতো যে না, এটা তাদেরই অর্জন, এটা মানে তাদের পার্সোনাল এখন। এবং তারা বাংলাদেশ টিম হারলে তাদের মানে পার্সোনাল একটা অ্যাগনির কারণ হয়ে দাঁড়াতো, যে নিজের জীবন থেকে কিছু একটা। আমি পার্সোনালি ওরকম ফিল করতাম, মানে নিজের তখন সব চিন্তা ভাবনা তখন ক্রিকেট নিয়ে। এখন তো ক্রিকেট আমি দেখিও না এবং ঠাট্টা তামাশা নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, কিন্তু তখন ওই তো যেটা বলতাম যে আমার পার্সোনাল কোনো কিছু ছিল না, ওই হতাশাগুলো হচ্ছে ক্রিকেট টিমকে দিয়ে পূরণ করার চেষ্টা করতাম, আর হেরে গেলে কষ্ট পেতাম। কিন্তু 14 সালে তো আপনি অনেক বড়, ততদিনে আপনার তো বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে, বেশ বড়। তো তখন এরকম টিনেজ কাজ করার কারণ? হ্যাঁ, আমার আসলে এই টিনেজ বাবলটা থেকে বের হতে একটু বেশি সময় লাগছে, কারণ মানুষ আসলে মানে এটা আমি এখনো ফিল করি যে মানে আমি যে বাবলের মধ্যে ছিলাম এটা থেকে আরো অনেক আগে বের হয়ে যাওয়া উচিত ছিল। এবং সবচেয়ে বড় ভুল হয়েছে হলো খুলনায় পড়তে যাওয়াটা। আমি যদি ঢাকা ভার্সিটিতে পড়তাম তাহলে, বা জাহাঙ্গীরনগরে, দুইটাতেই চান্স পাইছিলাম, তো ওইসব জায়গায় পড়লে হয়তো বা আর একটু বড় সার্কেলের সঙ্গে মিশতে পারতাম, নতুন চিন্তা ভাবনার সঙ্গে। আমার যেটা হয় যে আমার মানে কোনো একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে সেটাতেই করতে থাকি, ঘুরপাক খাইতে থাকি, বা সেটার বাইরে যাওয়ার ইচ্ছা করে না, বা এর মাইন্ডসেটটা হচ্ছে আমার এরকম ছিল বহুদিন যাবত। তো আমার আসলে এটা ভাঙতে অনেক বেশি সময় লাগছে, এবং এই কারণে আমি অনেক বেশি পিছায় পড়ছি। কিন্তু এখন মনে হয় একটু দ্রুত গতিতে সবকিছু চেঞ্জ করার চেষ্টা করতেছি। আপনার বায়োতে অনেক বছর ধরেই একটা লেখা দেখি, তবুও আমি লেখক হব, এটাই আমার অ্যাম্বিশন। তো আমার কথা হচ্ছে যে আপনি একজন রাইটার হয়ে এরকম নচিকেতার গানের একটা লাইনকে আপনার কেন রিফ্রেজিং করা লাগলো? আপনি তো এরকম একটা লাইন নিজেই লিখতে পারতেন, কেন এটা করলেন? আর আপনার তো মনে হয় 10-12টা বই বেরোয়েছে না? হ্যাঁ, তো মানে আপনি কি এখনো লেখক হইতে পারছেন, নাকি আপনার অ্যাম্বিশন এখনো হয় নাই? লেখক তো হতে পারছি, একটা মানে তখন যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল সেটা এখন আর নাই। এখন আমার ধারণা যে আমি যদি আর কখনো নাও লিখি, তারপরেও কিছু মানুষ 10-20 বছর পরেও আমাকে মনে রাখবে, বা 30 বছর পরেও মনে রাখতে পারে। বাট হ্যাঁ, কিছু তো অপ্রাপ্তি আছেই, যে কেন আমার বইয়ের এখনো, আমার মৌলিক বইয়ের কেন দ্বিতীয় সংস্করণ এখনো আসলো না, বা কেন বেস্ট সেলারে আসলো না, বা আরো বেশি মানুষের কাছে কেন, লেখক কেন লেখক বিষয়ে আর কোনো স্বীকৃতি, মানে আমি যে লেখক এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আগে অনেক কিছু নিয়ে, আগে নিজের সব কিছু নিয়েই সন্দেহ বা ভীতি ছিল, তো নিজের লেখক পরিচয়টা নিয়েও ছিল, তো সেটা এখন আর আসলে নাই। কিন্তু তারপর আমি মনে করি যে মানে লেখক তো শুধুমাত্র লিখে হয় না, একজন লেখককে একটা মানসিক একটা সাধনা বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয়। এখন সেটা জানি সবসময় বজায় থাকে, এটা আমি চাই, এই জন্য রেখে দিচ্ছি। আর গান থেকে কোনো কিছু নিতে, নচিকেতা তো কোনো সাধারণ মানুষ না, সে তো অসাধারণ মানুষ, মানে তার মতো আর কে আছে আপনি বলেন? নচিকেতার মতো আপনি কাউকে দেখাতে পারবেন? কেন, মানে নচিকেতার বিশেষত্ব কি যে আর কাউকে দেখাতে পারবো না? কে আছে বলেন? মানে যে নিজের লিরিক লেখে, কম্পোজ করে, ই করে, তো এরকম তো
এরকম তো সুমন, অঞ্জন সবাই এই কাজই তো করে, না, ইভেন শিলাজি সুমন- তো সেই কাজ করে। তো হ্যাঁ। মানে নচিকেতার স্পেশালিটি কি? আর ধরা যাক নচিকেতা রবীন্দ্রনাথ, আমার কথা হচ্ছে যে আপনি নিজে একজন মৌলিক লেখক, হ্যাঁ। আপনার এই ট্যাগলাইন কেন আরেকজনের থেকে কপি মেরে লেখা লাগলো? এই লাইনটা তো আপনি নিজেই কিছু একটা লাইন লিখতে পারতেন। আমার পয়েন্টটা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। না, এখন কথা হচ্ছে যে কোনো একটা বিখ্যাত লাইন নেওয়ার মধ্যে তো আসলে কোনো সমস্যা দেখি না আমি। এবং আমি আমার পার্সোনাল লেখালেখিতে সবসময় প্রত্যেকটা বই কোনো না কোনোভাবে কোনো না কোনো গানের লাইন আমি এসেই থাকে। গান আমার জীবনে প্রচণ্ড রকম ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি দিনে প্রায় 6 থেকে 8 ঘন্টা মনে হয় গান শুনি, সবসময় শুনতেই থাকি। সো গান নিলাম একজন বিখ্যাত লেখকের কাছ থেকে। ওই সময় যারা ছিল, নচিকেতা কেন সে হচ্ছে তার মতো কেউ নাই, আসলে বলতেছি যে ওই সময় 4 জন আসছিল, নচিকেতা, সুমন, অঞ্জন আর শিলাজিৎ। তা সুমন হচ্ছে একটু পলিশ টাইপের, কিন্তু আর অঞ্জন হচ্ছে একটু বেশি একটু ছেলে মানুষী টাইপের, একটু স্মৃতিকাতর বেশি, আর নচিকেতা একটু বেশি প্রতিবাদী টাইপের। তো এদিক থেকে সে আলাদা, আর সে যে পরিমাণ কোয়ালিটি গান তৈরি করছে সেটাও অবশ্যই তার কৃতিত্ব। সেইটা অবশ্য আলাদা ডিবেট, এই আলোচনাতে সেটা প্রাসঙ্গিক না বলে এটা যাচ্ছে না। বাট আমার পয়েন্ট সেটা না, আমার পয়েন্ট হচ্ছে যে যেটা আপনার লাইফের স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা তো মানে একটা নিজের তৈরি স্টেটমেন্ট করার মতো মেধা তো আপনার ছিল, সেই স্টেটমেন্টটা কেন আরেকজনের একটা গান থেকে কপি মারা লাগবে? আমার পয়েন্টটা সেইখানে। আমি আসলে এটা নিয়ে অতটা ভাবি নাই আসলে, মানে ওই বায়োতে কি লেখা বা আমি। হ্যাঁ, কারণ এটা তো আমি দেখতেছি যে সেই 15-16 তখন থেকে আপনার ফেসবুকে এটাই দেখতেছি, তবুও আমি লেখক হবো, এটাই আমার অ্যাম্বিশন, এটাই তো ছিল। হ্যাঁ, এটা হয়তো বা চেঞ্জ করা উচিত, আমি মাঝে মধ্যে ফিল করছি। বা যদি স্ট্রেট কাট বলি, হয়তো বা আলসামি করে বা ওটা আমার অতটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই যে এটা চেঞ্জ করতে হবে, এটা আসলে অতটা খেয়াল আপনি না করিনি। সোহাগবার ওখানে মার্কেটিং এ কাজ করেন, সো ওখানে ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড আইডেন্টিটি, এই জিনিসগুলো নিয়ে তো আপনার কিছু না কিছু পারসেপশন আছে। তো হাসান মাহবুব, তো আপনি বললেন যে মানুষ আপনাকে 30 বছর 40 বছর পরে মনে রাখবে, সো আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি হয়ে গেছে। সো ব্র্যান্ড আইডেন্টিটি কপি হওয়াটা তো আসলে ব্র্যান্ডের জন্য কিছুটা ইনজুরিয়াস। আপনার কি মনে হয়? মানে যেখানে যদি স্বকীয়তা না থাকে। স্বকীয়তা মানে আমি তো জিনিসটা কপি করিনি, আমি জিনিসটা নিছি। মানে বিখ্যাত গানের লাইন তো লেখকরা ইউজ করতেই পারে বা মডিফাই করে, মানে যেগুলা। হ্যাঁ, মানে আমি বলতেছি এটাকে আমি কোনো কি বলে আপনাকে মানে আমি জাস্ট একটা ফিলোসফিক্যাল ডিবেট করতেছি, এটাকে আপনি মানে আপনাকে ডিমিন করার কোনো পারপাস না, আমি এটাকে ফিলোসফিক্যাল পারপাস থেকে বলতেছি যে যেটা আপনার স্টেটমেন্ট, মানে আপনার ট্যাগলাইন, সেই ট্যাগলাইনটা এমন তো না যে এই মানে এই অ্যাসেন্সটা বজায় রেখে একটা ট্যাগলাইন লেখার মতো মেধা আপনার আছে, ব্যাপারে আমি কনভিন্সড। তো সেটা যদি থাকে তাহলে আপনার মানে এই যে আমার শোনা মাত্র হাসান মাহবুব না পড়ে নচিকেতাকে মনে পড়লো, এইটা কি রাইটার হাসান মাহবুবের জন্য কিছুটা ডিসক্রিট কিনা? এটা আসলে খুব বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে কথাবার্তাগুলো। তবে আমার মনে হয় না এটা যারা আমাকে ফলো করে বা যারা আমার প্রোফাইলে আসে তাদের কাছে, তারা হয়তো বা তারা আমার লেখাগুলাই দেখে বা আমার মানে এই বায়ো দেখা আপনার মতো, এটা মনে হয় বেশিরভাগ মানুষ মনে হয় করে না অতটা। বেশিরভাগ মানুষ না দেখলো, একজনও দেখে না, ধরা যাক এটা আমিও দেখি। আচ্ছা, আমি রাইটারের পয়েন্ট অফ মানে পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছি। আচ্ছা, সত্যি কথা বলতে কি, আমি আসলে এটা নিয়ে ভাবি নাই অতটা। ওই বায়োতে যেটা লেখা আছে ওইটা নিয়ে আমি চিন্তা করি নাই। মানে হ্যাঁ, অবশ্যই এটা এতদিনে চেঞ্জ করার পর্যায়ে আসছে। যখন আমি লিখছিলাম তখন হয়তো বা আমার একটা বই বের হয়েছিল, এতদিনে অনেকগুলো বই বের হয়েছিল। এখন এটা চেঞ্জ করা দরকার, কিন্তু আমি আসলে এটা নিয়ে চিন্তা করি না এইভাবে। এটাই মেইন ব্যাপার। হয়তো বা চেঞ্জ করে ফেলবো আপনি যখন এত করে বলতেছেন। না, আমার বলা না বলাই কি আসে, যে আপনার কর্ম তো আপনারই করতে হবে। আমি এটা একটা জাস্ট ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে আপনি সোহাগ ভাইয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে এত বছর ধরে কাজ করতেছেন, ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করেন, তো নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠতেছেন, সেটা আসলে আর একটা ব্র্যান্ডের থেকে আইডিয়া নেই। হ্যাঁ, এটা হ্যাঁ, এখন না ব্র্যান্ড, অন্য ব্র্যান্ডগুলো এটা জনপ্রিয় গানের লাইন বা কবিতার লাইন ইউজ করে মার্কেটিং করা, এটা অন্য ব্র্যান্ডগুলো কিন্তু করে থাকে, এটা যদি লাইনটা খুবই পরিচিত হয়। সো এটা অনেকেই করে থাকে। এখন কথাটা হচ্ছে, মেইন কথাটা হলো লাইনটা এখনো প্রাসঙ্গিক কিনা। না, আপনি যদি
আমি কিন্তু এটার জন্য আপনার কোনো ক্রিটিক করি নাই, মানে লেট মি ক্ল্যারিফাই, আমি বলতেছি যে লেখক পার্সপেক্টিভ থেকে এইটাকে আপনি কিভাবে দেখেন। সো আপনি এই জিনিসটা নিয়ে প্রথমত আপনি দেখেন নাই, কিন্তু যেটা হয়েছে আপনি না দেখেও বারবার ডিফেন্ড করে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন যে কাজটা আসলে কোনো প্রবলেমেটিক না। এটা তো কোনো আইন আদালত না। আপনি অনেকে আছে না জীবনানন্দ দাশের কবিতা বসায় দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে হুমায়ুন আহমেদের অনেক বই আছে জীবন দাশের কবিতা থেকে নেওয়া শব্দ, তো এটা হতেই পারে। কিন্তু আমি বলতেছি যে রাইটার জায়গা থেকে, মানে এই যে আপনি নচিকেতাকে একটা সুপিরিয়র পজিশনে বসাইছেন, আমার মনে হয় যে রাইটারের জায়গা থেকে এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমার ফিলোসফির সাথে ম্যাচ করে না। কারণ আমি নিজে রাইটার হিসেবে যে নিজেকে যথেষ্ট রেসপেক্ট না করি, নিজের ভ্যালু সম্পর্কে যথেষ্ট সচেতন না হই, আমি যদি খুব কনফিডেন্টলি বলতে না পারি যে ফ্রেডরিক নিটশের একটা থিওরিকে আমি থিওরিতে বাতিল করে দেওয়ার মতো অ্যারোগেন্স রাখি, সেটা আমি কাজ করে বলতে পারি, ওইটা যদি না পারি তাহলে আসলে আমি রাইটার হিসেবে আবার নিজের কাছে নিজের মূল্যায়নটা কোথায়, ওই জায়গা থেকে বলছি। এখন কেউ যদি মনে করে না, যেমন ধরেন যে হুমায়ুন আহমেদের স্টাইল কপি করে অনেক রাইটার আছে না যারা বই লেখে, তারাও তো লিখতেছে, বই বিক্রিও হইতেছে, তারাও তো রাইটার। বা জেমসের গান কাভার করে নোবেল অনেক নাম করছে না, অনেক সুন্দর লাগে তো শুনতে, সো সে তো কভার আর্টিস্ট। তো ওই জায়গা থেকে আমি বলছি, এটাকে আপনি অন্য সেন্সে নেওয়ার তো কিছু নাই, জাস্ট ওটা প্রসঙ্গে বললাম যে আপনার ওই আইডেন্টিটির জায়গা থেকে বললাম। এনিওয়ে আমরা পুরোনো প্রসঙ্গে ফেরত আসি, যে এই যে ভয়। সো আপনার একটা বই ছিল হচ্ছে বেড়ালতমা। সো বেড়ালতমাতে কি হয়েছে, ওই যে একটা কুকুর, বেড়ালতমা না, ওটার নাম হচ্ছে মনমথের মেলান করিয়া। বেড়ালতমাতে আমি পড়িই নাই, মনমথের মেলান করিয়া। মনমথের মেলান করিয়াতে দেখা গেছে কি একটা কুকুরকে নিয়ে একটা গল্প, এবং এই গল্পটা আপনি রিয়েল লাইফ থেকে পাইছিলেন, যে আপনি বাসা থেকে বের হয়েছিলেন, একটা কুকুর, একটা মা কুকুরের উপর দিয়ে একটা বাস চলে যায়, তখন একটা বাচ্চা ছিল ওইখান থেকে। না বাচ্চা কুকুরগুলাকে বাস চাপা দেয়। তারপর আমি ওই দিন অফিসে যাওয়ার সময় দেখি বাচ্চাগুলা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, অফিস থেকে বাসায় ফেরার পথে। এবং ওখানে আপনি দেখা যাচ্ছে যে কুকুরের সাথে নায়িকার একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, তার মধ্যে একটা রোমান্টিক সেক্সুয়াল একটা রিলেশনশিপের যে একটা বিষয় দেখানোর চেষ্টা করতেছিলেন, সেটা একটা মানে খুব ফ্যান্টাস্টিক একটা বই হইতে পারতো, বাট শেষ পর্যন্ত গিয়ে আপনি আর ধরে রাখতে পারেন না, সেটা আলাদা ডিবেট। বাট আমি এই রেফারেন্সটা এই কারণে দিলাম যে এই যে আপনার গল্পে কুকুর ক্যারেক্টার হয়ে যায়, আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাণী ইয়েতে থাকে, আবার কোন একটা গল্পে যেটা ছিল যে গোলাপ নিয়ে কি যেন একটা আপনার গল্প ছিল, যে গোলাপের এর ব্যাপার স্যাপার থাকে। সো আপনার এই যে যেটাগুলো মানে এই সবগুলোতে আপনি এক ধরনের কী বলে অল্টারনেটিভ রিয়েলিটি তৈরি করার একটা চেষ্টা করেন। সো আপনার এই অল্টারনেটিভ রিয়েলিটিগুলোতে শেষ পর্যন্ত কি আসলে মানবিক সত্তাটাই বেশি গুরুত্বপূর্ণ, নাকি এইখানে হচ্ছে আপনার ব্যক্তি জীবনের যে অবদমন আছে, সেই অবদমনগুলোকে আপনি সেখানে আসলে বেশি মুখ্য রাখার চেষ্টা করেন? সো আপনার এই আমাদের এই ভয় বিষয়কে আলাপে যদি আমরা করি যে এটা কি আসলে ভয় কি আসলে মানবিক, না ভয় হচ্ছে আসলে একটা অবদমনের বহিঃপ্রকাশ, আপনার ওই লেখা রেফারেন্স থেকে যদি জিজ্ঞেস করা হয়? ভয় তো আসলে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে যে কাজ করে এরকম না। আপনি যদি একটা কুকুরকে ঢিল ছোড়েন, সে তো আত্মরক্ষার্থে হচ্ছে দৌড়াবে, বা একটা যদি বিড়ালের গলা চেপে ধরেন, সেও তো বাঁচার চেষ্টা করবে। এবং ধরেন আমার তো বাসায় বিড়াল আছে, আপনি যদি একটা বিড়ালের পেটে হাত দেন, সে একটা ওই জায়গাটা তার পছন্দ না, সে আপনাকে আঁচড় দেওয়ার চেষ্টা করবে। তো আসলে আমরা তো এই পৃথিবীটাকে শুধুমাত্র মানুষের লেন্সে দেখি, কিন্তু পৃথিবীটা তো আসলে আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি বিশাল এবং বড়। এখানে তো আমরা জাস্ট একটা স্পেসিস, কিন্তু আরও হাজার লক্ষ লক্ষ স্পেসিস আছে, এবং তাদের প্রত্যেকের আলাদা জীবন আছে, এবং প্রত্যেকের মাথার ভেতরটা হচ্ছে একটা আলাদা ইউনিভার্স। এবং মিশিও কাকুর একটা কথা আছে যে আমরা দুইটা জিনিস জানি না, যে একটা হলো বিগ ব্যাং এর আগে কি ছিল, আর একটা হলো একটা মানুষের মাথায় এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে। এবং শুধুমাত্র মানুষ না, প্রত্যেকটা প্রাণী তার নিজের জীবনকে নিয়ে, নিজের সারভাইভালকে নিয়ে ভাবে, এবং প্রত্যেকেই হচ্ছে নিজের প্রাণ বাঁচানো নিয়ে তৎপর।
এখন এই মানুষ এবং প্রাণী এরা কিন্তু আসলে খুবই কানেক্টেড, আমরা একটা ফুড চেইনের মাধ্যমে জড়িত, এবং প্রাণীরা যদি না থাকে তো আসলে মানুষ একা পৃথিবীতে থেকে কি করবে? মানুষ এই রিসোর্সগুলা হচ্ছে পাবে কোথায়? সে উৎপাদন কি শুধু কি সিনথেটিক জিনিসপত্র নিয়ে কি মানুষ সারা জীবন চলতে পারবে? তা পারবে না। তো আমি আসলে চাই যে প্রত্যেকটা প্রাণীকে মানে প্রাণীদের জীবন নিয়ে হচ্ছে আমার একটা কৌতূহল কাজ করে, এবং মানুষ যখন পৃথিবীতে বসবাস করে তখন তার কাছে প্রত্যেকটা সে যা যা দেখে সেগুলো সেই প্রত্যেকটার মধ্যেই আসলে সে প্রাণ সঞ্চার করতে চায়। যেমন আপনি এই যে একটা চেয়ারে এতক্ষণ বসে আছেন, এই চেয়ারের সঙ্গে কিন্তু আপনার একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো। আপনার চেয়ার, এখন আপনাকে যদি আমার চেয়ারে বসতে দেওয়া হয়, আপনার এখানে প্রথমে আপনার বসতে ভালো লাগবে না, মনে হয় কি এখানে হাসান মাহবুবের পাছা এখানে ছিল এতক্ষণ, এটা এখন গরম লাগতেছে, এটা ভালো লাগতেছে না, কমফোর্টেবল লাগতেছে না। সো এটার সঙ্গেও আপনার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। তো মানে তো আমাদের জীবনটা সীমাবদ্ধ হতে পারে, বাট আর্ট তো হচ্ছে আসলে সীমাবদ্ধ না। এবং লেখালেখি, গান থেকে সিনেমা, সব কিছুতে আমাদের যেই আমরা বাস্তব জীবনে যেটা করতে পারি না, দেখতে পারি না বা করাতে পারি না, ফিজিক্সের সূত্র মেনে মানার বাধ্যবাধকতা তো আর্টে নাই। সো হোয়াই নট ইউজ দেম? আমার যেই সুযোগটা আছে, আমি যেখানে একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে দেখাতে পারতেছি, কিংবা একটা মানে সাবজেক্টকে আরও নতুন নতুন ডাইমেনশন দিয়ে দেখতে পারতেছি, যেই সুযোগটা আমার আছে, যেই ইউনিভার্সটা তৈরি করার ক্ষমতা আমার আছে, আমি সেটাকে কেন তাহলে অব্যবহৃত রাখবো? ওকে, এবার যদি এর প্রসঙ্গে আসি, যে আপনার ইয়েতে কি বলে, আপনার লেখালেখিতে যেটা ছিল যে আপনি বলতেছিলেন যে আপনি গীতিকার হইতে চাইছিলেন, গীতিকার হইতে চাই আপনি শেষ পর্যন্ত গল্পকার হয়ে গেছেন। তো আমি যেটা জানতে চাই যে আপনার দেখা যাচ্ছে যে আপনি পত্রিকায় সাংবাদিকতাও করছেন, কিন্তু সেই তুলনায় আপনার গান এত কম কেন? আপনি তো চাইলে অনেক গান লিখতে পারতেন, গান কেন লেখেন না? এবং আপনি তো যথেষ্ট প্রেমিক পুরুষ টাইপ মানুষ, মানে আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেক মেয়ে ফলোয়ারও আছে। আমার লেখা জন্মের একেবারেই পড়ে না, ফলে আমার মধ্যে প্রেমিক সত্তাটা বিকশিতই হয় নাই। কিন্তু বিভিন্ন রিভিউ টিভিউ যা দেখি বা ছবি টবি দেখি, আপনার তো ছেলের চাইতে মানে মেয়েরা আপনার লেখা বেশি পড়ে বা রেশিও প্রায় কাছাকাছি। তো সেই তুলনায় আপনার গান এত কম কেন? আচ্ছা, এখানে একটা জিনিস আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে হচ্ছে আমি ডিফাই করে দিতে পারি। আমার মেয়ে ফলোয়ার আসলে বেশি না, আমার হচ্ছে এখন তো প্রফেশনাল মোড চালু হয়েছে, আমার 79% হচ্ছে আমার ছেলে ফলোয়ার, 21% হচ্ছে মেয়ে। তবে হ্যাঁ, যে এটা ঠিক যে 21%-এর মধ্যে আবার মেয়েরা অনেকেই আছে যারা আমার লেখা পছন্দ করে। আমার 5% এরকম। আচ্ছা আচ্ছা, সেই তুলনায় হয়তো বেশি। তো কথা হলো, আমার আসলে গান কম নাই, অনেকই আছে, সেগুলো আসলে আমি সবখানে দেই নাই বা প্রকাশ করি নাই। ব্যাপারটা যেভাবে ঘটলো, মানে যেভাবে আমাকে গীতিকার হতে এই সমাজ বাধা দিল, সেটা হলো আমি তো হচ্ছে মানে গীতিকার হতে চাইছিলাম মূলত রানা ভাইয়াকে দেখে। তো দেখলাম যে আমরা দুইজনই হচ্ছে গান পাগল, এবং আমি তখন তো আপনাকে এর আগে যেটা বলছি যে গান নিয়ে কথা বলার মানুষ পেতাম না, কিন্তু রানা ভাইয়ার সঙ্গে সব কিছু শেয়ার করে সারাক্ষণ গান নিয়ে গল্প। তো দেখলাম যে গীতিকার হয়ে যাচ্ছে, বাপ্পা দা তাকে খুব পছন্দ করে, সঞ্জীব দা তার সঙ্গে বসে মদ খায়। যাই হোক, এই জিনিসগুলো তো প্রচণ্ড রকম প্রভাব ফেলছে, এই জন্যই আমি গীতিকার হতে চাইছি। তো ট্রাই করতেছিলাম, কিন্তু এবং বাপ্পাদার কাছে গান নিয়ে গেছি। তো মানে রানা ভাইয়ের একটা গানের খাতা বাপ্পাদার কাছে নিয়ে গেছিলাম। তো সেই সুযোগে আমি ভাবলাম আমার নির্বাচিত কিছু গান তাকে দেখাই, সে তো পছন্দ করবেই মাস্ট, আমি এত ভালো লিখি। সে বললো যে হাসান ভালো, কিন্তু তুমি রানাকে ফলো করো। আচ্ছা, এই যে একটা রিজেকশন। তারপর হলো ডি রকস্টার নামে একটা প্রোগ্রাম হতো,
তো ওখানে তখন আমার ওটা খুব পছন্দের প্রোগ্রাম ছিল। তো ওখান থেকে কিছু ব্যান্ডের ঠিকানা, ফোন নাম্বার এগুলা করে কালেক্ট করে ওদের প্র্যাকটিস প্যাডে চলে গেলাম। মেকানিক্স নামে একটা ব্যান্ড ছিল, ওদের ওখানে গেলাম। তো ওদেরকে আমার লিরিক্স দেখালাম, ওরাও ওই টাইপের কথাই বললো, আপনি আমাদের গানগুলো আসলে কিছু ব্যান্ডের নাম বললো, ক্যানিবাল কর্পস, তারপর প্যান্টেরা, এই জাতীয়, আপনি ওদের গানগুলো একটু দেখেন ভালো মতো। তারপর পলাশ নূর, যে ওয়ারফেজের বর্তমান ভোকাল, ওর একটা স্টুডিওতে ছিলাম অনেকক্ষণ। তা সেও অনেকক্ষণ কথাবার্তা বললো, গান কম্পোজ করলো, এই সেই। তো তাকেও কিছু গান টান দেওয়া, সে তেমন কিছু বললো না। অ্যাকচুয়ালি রিজেকশনের কারণেই আমি হতে পারিনি। তো মানে সঞ্জীব দার কাছেও গেছিলাম। সঞ্জীব দা বললো যে কি লিখছিস সেগুলো বাংলা সিনেমার মতো ছন্দ মিলানো ট্র্যাশ, কিন্তু সে আসলে অতটা অপছন্দও করে নাই। সে আমাকে ছন্দ বিষয়ক কিছু জ্ঞান দিয়েছিল, তার সঙ্গে একটা ভালো সময় কাটাইছিলাম ওই দিন। এবং পরে শুনছিলাম যে আমার একটা গান নাকি তিনি করতে চাইছিলেন, তার আগে তিনি মারা গেছেন। যাই হোক, কেউ আরেকটা ছেলে ছিল লনি নামে, ও আবার অতটা, যে আমার কয়েকটা গান করছিল, কিন্তু ও অতটা বিখ্যাত কেউ ছিল না বা হতে পারে না। এখন সে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও বা কমেডি টাইপ জিনিসপত্র করে বেড়ায়। তো এবং সে যখন আমার গানগুলা করছে, এগুলা দু একবার টিভিতে দেখাইছিল, তো তখন আমি তো কুয়েটে ছিলাম, আমার বন্ধুরা ওইসব গান দেখে হাসাহাসি করছে, আমাকে খেপাইছে। তো এই যে ক্রমাগত হচ্ছে রিজেকশনের শিকার, তারপর ব্যর্থতা, তারপর ট্রল, এইসব কারণে শেষ পর্যন্ত গানের লাইন বাদ দিতে হয়েছে। এবং যখন গল্প গানের পাশাপাশি লিখতাম, কিন্তু ঠিক খুবই লেখার স্টাইলটা ছিল খুবই লিনিয়ার, খুবই প্লেইন, গতানুগতিক, ঠিক সন্তুষ্ট হতে পারতাম না আমি। তারপর ধীরে ধীরে একটা যেটা বলে প্যারাডাইম শিফট, যেভাবে মানে অন্যরকমভাবে চিন্তা করা, অন্যরকমভাবে লেখা, যেটা থ্যাঙ্কস টু মাই অবদমন বা ডিপ্রেশন বা ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা, ওগুলা থেকে দেখলাম যে না, আসলে গানের চেয়ে গল্পেই বেশি ভালো করছে। তার ধীরে ধীরে এভাবে ওই চিন্তা বাদ দিয়ে গল্পের দিকে মনোযোগ দেওয়া। আচ্ছা, আপনার রিসেন্টলি একটা স্ট্যাটাস বেশ ভাইরাল হয়ে গেছিল, যেটা আমি জানতাম না, ছবিটা আমি দেখছি কিন্তু পরে হয়েছে, যে বইমেলায় হুমায়ুন আহমেদকে বেঁধে রাখা হয়েছে। তো আপনার তো এই ধরনের এই করা, মানে সার্কাজম করা, এটা আপনার এক ন্যাচারাল, মানে এবং আপনি এইরকম উদ্ভট সব সার্কাজম করেন। যেমন আপনার একটা স্ট্যাটাস আমার মনে পড়ে, অনেক দিন আগে আপনি একটা দেখতেছিলেন যে বাসায় কেউ আসলে সাধারণত বলে তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাও, তারপরে খেতে বসো। বাসায় আসলে কেউ কখনো বলে না কেন তোমরা সেক্স টেক্স করে ফ্রেশ হয়ে তারপর খেতে বসো। সো এই যে মানে যে করা, মানে সার্কাজম স্টাইল করা, এটা তো পাবলিক যতদিন বন্ধুদের মধ্যে করা ছিল ততদিন হয়তো লোকজন বুঝতো, কিন্তু যখন এটা হয়ে যায়, মানে ভাইরাল হয়ে যায়, তো এটা নিয়ে তো তখন নানা ধরনের দেখা যাচ্ছে যে এটার পক্ষে বিপক্ষে প্রচুর লেখা ফেসবুক আমার চোখে পড়ছে। তো এই যে আপনি এই যে করেন, মানে একটা ঘটনার কোনো কনসিকুয়েন্স চিন্তা ভাবনা না করে এই পোস্টস দিয়ে ফেলেন, তো এটা দুটা জিনিস। প্রথমত হচ্ছে যে এই যে সার্কাজম, বাঙালির তো সার্কাজম বোঝার মতো অ্যাবিলিটি আসলে খুবই কম, নিচে আবার সাবটাইটেল না দিলে বুঝতে পারে না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে সব ইস্যুতেই মতামত দেয়, এটা কি একজন রাইটারের জন্য খুব হেলদি ব্যাপার কিনা? আপনি তো দেখা যাচ্ছে দুনিয়ার সব ব্যাপারে আপনার কোনো না কোনো একটা মতামত থাকতে হবে ফেসবুকে, এটা কতটুকু আপনার জন্য হেল্পফুল হচ্ছে? না, এটা আসলে প্রচুর ডিস্ট্রাকশন তৈরি করে, বাট মানে এইখানে ভয়ের প্রসঙ্গটা হচ্ছে এসে যায় যে কেন আমি হচ্ছে সব বিষয়ে মতামত দিই আমার অবস্থান বজায় রাখার জন্য, যে না এটা দিয়ে যদি না বলি তাহলে মানুষ কি মনে করবে। হয়তো আমি এখন বলতে পারি যে না, এটা নিয়ে তো কথা বলা একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব বা সেই, কিন্তু আসলে হয়তোবা এই ধরনের চিন্তাও কাজ করে যে না, এটা দিয়ে যদি আমি কথা না বলি মানুষজন কি মনে করবে, বা এই অবচেতনভাবে হয়তোবা এই ধরনের চিন্তা আমাকে তাড়িত করে। তবে অন দ্য পজিটিভ নোট, কিন্তু কথা হচ্ছে যে ফেসবুকে আসলে কথাবার্তা বলে কাজ হয়। যেমন ধরেন সাম্প্রতিককালে যে ইউসুফ সরকার, যেটা আমরা ট্রল করে বলে থাকি, যে কয়েকটা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন ব্যাপারে বা জবাবদিহিতার সম্মুখীন করতেছে নিজেদেরকে, এখানে যারা ফেসবুকে অ্যাক্টিভ, যাদের একটা সোশ্যাল ভ্যালু আছে, তাদের অ্যাক্টিভিটির একটা আছে, মানে অ্যাক্টিভিটির কারণে এটা অনেকটাই সম্ভব হয়েছে বলে মনে করি। কিন্তু হ্যাঁ, লেখক হিসাবে এত বেশি ডিস্ট্রাকশন তৈরি করা, কিন্তু মানে এই এত বেশি ইনভলভড হওয়া সব কিছুতে, এটা অবশ্যই ডিস্টারবেন্স তৈরি করে এবং মানসিকভাবে রাখে।
বেশি মানে কনসেন্ট্রেট করতে সমস্যা হয়। তখন মানে কোনো কিছু একটা লিখতে গেলে মনে হয় হ্যাঁ দেখি তো ওটাতে কী মতামত দিচ্ছে মানুষ। এবং আপনি যত হচ্ছে এসব চাঞ্চল্যকর বিষয়ে মতামত দিবেন তত বেশি হচ্ছে মানুষজন এনগেজড হবে। সো আপনারও ওই প্রক্রিয়াটা বেশি বলবৎ থাকবে যে হ্যাঁ দেখি তো মানুষ কী বলছে। এটা থেকে দূরে থাকতে পারলে ভালো হতো, বাট এটা তো আসলে একদিনের ব্যাপার না, কারণ এটার তো শুরু সেই 17 বছর আগে থেকে। ব্লগের আমার প্রথম কমেন্টটাই হয়েছে হচ্ছে এই ক্যাচাল পোস্টে, আরিফ জেপ্টিকের পোস্টে হচ্ছে অমির রহমান পিয়ালের ওই যৌবন জ্বালা না যৌবন যাত্রা ওইটার বিপক্ষে প্রথম কমেন্টটাই হচ্ছে ওটা। ওখান থেকে যে শুরু হয়েছে, এটাই 17 বছর পর্যন্ত। এখান থেকে আসলে বের আসাটা কঠিন হচ্ছে আমার জন্য। তাহলে হতে পারলে ভালোই। তাহলে এই যে আপনার যে লেখাগুলো আমি পড়ছিলাম, যেমন আপনার সহি রকেট সায়েন্স শিক্ষা বইটা আমার 70 পৃষ্ঠা পর্যন্ত বেশ ভালো লাগতেছিল, বা মনমথের মেলানকোলিয়া বইটাও একটা আইডিয়াটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো লাগতেছিল। এই যে শেষ পর্যন্ত গিয়ে যে ব্যাপারগুলো আপনি ই করে ফেলেন, মানে ওই ঠিকঠাকভাবে ডিল করতে পারেন না, এইটার পেছনে কি আপনার এই কি বলে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন দায়ী, যেটার কারণে আসলে আপনি একটা জিনিসকে অনেক ক্রিটিক্যালি দেখা বা খুব অ্যানালিটিক্যালি বোঝা, ওই ক্ষমতাটা আসলে আপনার কমে যায় অতি অ্যাডিকশনের কারণে? শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না, এর পিছনে ওই 17 বছর আগে ব্লগের কথাও বলবো। একটু ডিটেলস বলি, যেমন আমি ব্লগে যখন গল্প লেখা, আমি তো মূলত ব্লগে প্রথমে আমার পুরাতন লিরিক্সগুলো ডায়েরি থেকে দেখে 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 বানান করে করে লিখতাম। কিন্তু আমি আপনার যখন থেকে চিনি তখন আপনি গল্পই লিখতেন। হ্যাঁ, কিন্তু প্রথম দিকে আমি গল্প দেওয়ার রেগুলার শুরু করছি 2 বছর পার হওয়ার পর। প্রথম দিকে ওই পুরাতন লিরিকগুলোই দেখবেন বেশি দিছি। তো গল্প যখন দেওয়া শুরু করি, প্রথমত তখন আমার টাইপিং স্পিড খুবই কম ছিল, লিখতে অনেক কষ্ট হতো বাংলায়। সো আমাকে একটা কোম্পানির মতো চিন্তা করতে হতো যে আমি সবচেয়ে কম সময়ে ভালো ডেলিভারি কীভাবে দিতে পারি। এখন ব্লগে ওই সময় আমরা বলে থাকি যে তখন মানুষ অনেক মনোযোগ দিয়ে গল্প টল্প পড়তো, এখন ফেসবুকে স্ট্যাটাস পড়ে। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়তো, কিন্তু তারও তো একটা সীমা আছে। মানুষ কত বড় লেখা পড়বে একটা? তখনও ব্লগে বড় লেখা পড়তো না লোকজন, তখনও তো অত বড় লেখা তো পড়তো না। আপনি ব্লগে 2000 শব্দের গল্প লেখা মানে অনেক বড় গল্প। হ্যাঁ, প্রিয়তে রেখে দিলাম এটা করতো, কিন্তু পড়তো। হ্যাঁ, তাদের আর ব্লগে তখন মানে আমার জন্য 1000 শব্দ লেখা মানে বিশাল একটা যুদ্ধের ব্যাপার ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অভ্র পারতাম না তখন। ব্লগের যে খুবই প্রবলেমেটিক একটা ফোনেটিক, সেটা ইউজ করে লিখতাম। তো আমার মানে ব্যাপারটা ছিল যে এবং আমি সাধারণত চেষ্টা করতাম যে এক বসায় লেখা শেষ করতে, এবং কখন লেখা শেষ করব, কখন দিব, কখন কমেন্ট আসবে, এটা দেখার ইচ্ছা, কমেন্টগুলো দেখার ইচ্ছা, সেগুলো তখন কাজ করতো। তো সমস্যা শুরু আসলে সেখান থেকে। আমার প্রথম দিকের কয়েকটা উপন্যাস, যে গল্পগুলো ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু প্রথম দিকের দু একটা, যেমন মনমথের মেলানকোলিয়া আর সহি রকেট সায়েন্স শিক্ষা, এই দুইটা উপন্যাস বেশিভাবে বলতে হবে যে এগুলো যে আনরাইপড অবস্থায় শেষ পর্যন্ত, আনকুকড অবস্থায় শেষ পর্যন্ত থেকে গেছে, এটার পিছনে ব্লগের ওই দিনগুলার একটা প্রভাব হচ্ছে দায়ী, যে শেষ করতে হবে তাড়াতাড়ি। এবং ব্লগে চিন্তা করতাম যে এটা কখন দিব, কখন ছাড়বো, কখন কমেন্ট আসবে, আর এটা হচ্ছে না বইমেলায় এসে যাচ্ছে, বইমেলায় দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে মানে আসল মানে একজন লেখক তো আসলে চিন্তা করবে যে লেখাটা তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে লিখে তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী কখন আসল মালটা ছাড়ার জন্য ডেলিভারি, সব কি মানে কি বলে কোয়ালিটি চেক করে, কি বলে জানি ওটাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স, কিউসি চেক করে, কিউসি কনফার্ম করে। তো এটা আসলে নির্দ্বিধায় স্বীকার করি যে এটা ফেসবুক না, মূলত ব্লগের সেই প্রবণতাটা তখন পর্যন্ত ওটা জারি ছিল। এই কারণে তাহলে আপনি এতক্ষণ নিজের যতবার নিলিপ্ত বলতেছেন, কিন্তু আমি যদি ধরেন আমি আপনাকে চিনি না, আমি আপনার স্টোরিটা শুধু শুনতেছি, আমি তো আপনাকে একজন প্রচণ্ড রকম কি বলে অ্যাটেনশন প্রত্যাশী, জনপ্রিয়তা প্রত্যাশী একজন মানুষ, যে এই ধরনের এর কারণে নানা রকম জিনিসপত্র ট্রাই করতেছে, কিন্তু হয়তো উপযুক্ত সাহসের অভাবে বা কিছুটা স্মার্টনেসের ঘাটতির কারণে সে হয়তো সেই সেই পয়েন্টটা হয়তো টাচ করতে পারতেছে না। আপনাকে যদি আমি কি বলে লেখকের চাইতে একজন কি বলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে অধিক রিকগনাইজ করি, সেটা কি কারণে ভুল হবে? ভুল হবে না, কারণ আমার তো ধারণা আমাকে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবেই ভালো চেনে। কারণ আমার
অ্যাক্টিভিস্ট হিসেবে আমার প্রোফাইল যদি দেখেন, ফেসবুকে আমার 13,000 ফলোয়ার, এবং মাঝে মধ্যেই আমার বিভিন্ন পোস্ট ভাইরাল হয়, 1,000 শেয়ার, 2,000 শেয়ার এরকম হয়ে যায়। তো বইয়ের ক্ষেত্রে তো সেইটা উপস্থিত নাই, মানে সেই অনুযায়ী বই বিক্রি হয়নি এখন। না মানে বিক্রি দিয়ে আমি সেটা বলবো না, আমি বলতেছি যে আপনার লাইফস্টাইল এবং ডেডিকেশনের জায়গা থেকে বিক্রি নাই হইতে পারে। যেমন বিশেষ করে যারা একটু ক্রিটিক্যাল টাইপ বই লেখে তারা তো আসলে দেখা যাচ্ছে 3 বছর হয়তো 500 কপি বই যায় না। তো আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু আমার যে ঘাটতিগুলো ছিল এগুলো আসলে আমি এখন পূরণ করার চেষ্টা করতেছি। এবং আমার রিসেন্ট উপন্যাস যে 2টা লিখছি, লাস্ট 2টা কি, হ্যাঁ, অ্যাসিড বৃক্ষের গান, তারপর বাংলাদেশি ড্রিম, এগুলাতে আসলে আমি মনে করি এই তাড়াহুড়াগুলা কাটায় ওঠা সম্ভব হয়েছে, এবং চেষ্টা করছি আর কি যথেষ্ট মনোযোগ দেওয়ার, যথেষ্ট যত্ন আত্তি করার। এবং একটা প্রজেক্ট নিয়েছিলাম বাংলাদেশি ড্রিম শেষ করার আগে, সেটা হচ্ছে না আপনার একটা ডায়লগ আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে রেফারেন্স হিসেবে দিই, এবং সেইটা আমি সম্ভবত সবসময় মনে রাখবো। সেটা হলো যে একবার আপনার মনে আছে কিনা, আপনি একবার একটা ডেন্টিস্টের কাছে বা ডক্টরের কাছে গেছিলেন, আপনি সম্ভবত তখন একটু অ্যালকোহলিক অবস্থায় ছিলেন, আমারে বলতেছিলেন খুব টাল অবস্থায় আছে, আমার একটা ইন্টারভিউ করেন। তো তখন কথা প্রসঙ্গে এক জায়গায় বলতেছিলেন যে একজন মানুষের কেউ কেউ অনেক বেশি খায়, কেউ কেউ অনেক বেশি ঘুমায়, তাহলে কোনো কোনো মানুষের যদি সেক্সের চাহিদা একটু বেশি হয় সেইটাকে কি আমাদের অ্যাবনর্মালিটি বলা উচিত কিনা। তো আমি আপনার এই কথাটা নিয়ে পরে অনেক চিন্তা করছি, এবং আমি চিন্তা করে দেখছি যে আসলেই মানে এই বিষয়টা নিয়ে তো আসলেই অন্যভাবে দেখার সুযোগ আছে। তো আপনার কি মনে হয়, মানে তখন তো আপনি আনকন্ট্রোলড অবস্থায় ছিলেন, কন্ট্রোলড অবস্থায়ও কি আপনি এই স্টেটমেন্টটা ওন করেন নাকি করেন না? আচ্ছা, এটা আমি তখন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, কিন্তু আমার মনে পড়ছে বিষয়টা। আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমার সেক্সের প্রতি এত আপনার মানে আপনি আপনার স্ট্যান্ডার্ড থেকে ওটা জিজ্ঞাসা করছেন, কারণ আপনি অনেক কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল অর ডেমিসেক্সুয়াল এই জাতীয়। ডেমিসেক্সুয়াল, হ্যাঁ। আমি হচ্ছে একজন মানে পুরুষ মানুষের যেরকম হওয়ার কথা হয়তো সেরকমই, বা আপনার কাছে সেটা হয়তো বা বেশি মনে হয়েছে, বা হয়তো বা আমি মানে বেশি কিছুটা, বাট এটা তো কোনো সমস্যা না। এটা যদি আপনি আপনার না আমি কিন্তু আপনাকে যখন আমি ইন্টারভিউটা করছিলাম তখন কিন্তু সমস্যা হিসেবে বলি নাই। আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনার এই যে সেক্স নিয়ে যে এত ফ্যাসিনেশন, এইটা শুরুটা কি তাহলে এইভাবে হয়েছিল? তখন আপনি বলতেছিলেন যে আপনি এটাকে ফ্যাসিনেশন কেন বলতেছেন, এটা তো নর্মাল। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো তো তাই বলছি, সেক্স এটা তো মানে নর্মাল, মানে বেশিরভাগ। তো তখন আপনি এই রেফারেন্সটা দিছিলেন, তো এটা নিয়ে আমি এটা তো আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা, বাট ওটা আমি মনে রাখছি, এবং এটা পরবর্তীতে অনেক মানুষের সাথে আলাপে এই রেফারেন্সটা ব্যবহার করছি। আচ্ছা, তো মানে এখনো তো নর্মালি বলি, মানে এখন আমি কি বলবো এটাকে, হ্যাঁ, সেক্সের চাহিদা আপনার কারো আকাঙ্ক্ষা কম, কারো বেশি, এবং সে যতক্ষণ না পর্যন্ত সমস্যা তৈরি করতেছে সেটার কারণে, সেটা নিয়ে তো কারো বদার হবার কিছু নাই। না প্রসঙ্গটা ওইখান থেকে আসে নাই, প্রসঙ্গটা হচ্ছে আপনার ইয়ের ভিত্তিতে, মানে কি বলে কম্পারিজন, যে কেউ বেশি খায় কেউ বেশি ঘুমায়, এই দুটা রেফারেন্স পয়েন্ট যদি না বলতেন তাহলে আপনার স্টেটমেন্টটা আমার মনে থাকতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাও তো একটা জৈবিক চাহিদাই। আচ্ছা, এনিওয়ে, তো যে প্রশ্নটা আমার ইয়েতে ছিল যে আপনার এই যে কি বলে আপনি একের পর এক বই লিখতেছেন, তারপরে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে অ্যাক্টিভিটি চালায় যাচ্ছেন, অন্যদিকে আপনার বয়সও তো বাড়তেছে। আপনার সাথে আমার প্রথম যখন দেখা ছিল তখন আপনার ওয়েট সম্ভবত 110 কেজি বা 100 কেজি এরকম ছিল। তো সেইখান থেকে আপনি এখন দেখলাম যে ফিটনেস ট্রেনিং অনেক কাজ করতেছেন, আপনার বডি ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আপনার মতো একজন আপাতত অলস প্রকৃতির মানুষ এরকম একটা জিনিস যখন করে, এই ট্রান্সফরমেশনটা হয়, এইটাকে আমরা তখন আসলে তো কোন জায়গা থেকে দেখবো? এটা তো মানুষের কি বলে ভয় বা লোভ, এইটা দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি, বা যায়ও হয়তো যে সে আসলে বেশি দিন বাঁচতে চায়, তার এই ওবিসিটির কারণে সে মারা যাইতে পারে, সেই ভয় কাজ করতেছে। বাট আপনার এই ট্রান্সফরমেশনটার কারণ কি? নাকি যদি আমি এইভাবে বলি যে আপনার নারী ফ্যান ফলোয়ারদের কাছে আরও বেশি দিন অ্যাট্রাকটিভ থাকার ক্ষেত্রে কোনো ফ্যাক্টর, মানে
ব্যাপারটা কি ছিল এখানে? প্রথমত আপনাকে তো আমি বলছি একদম প্রথম দিকেই ইন্টারভিউ শুরুতে যে আমি কাইন্ড অফ বাইপোলার টাইপের। আমি কখনো যেই জিনিসটা কখনোই করি নাই, দেখা যাবে সেই জিনিসটা নিয়ে আমার ফ্যাসিনেশন। মানে কে কখন জীবনে আমি কখনো ভাবতে পারি নাই যে আমি নিজের শরীরকে এত কষ্ট দিব ফিট হওয়ার জন্য। যেমন আপনি তো আজকে তো আমাকে দেরি করে দিলেন, না হলে এই এটা শেষে আমি হচ্ছে জিমে চলে যেতাম, কিংবা কে জানে এখনো হয়তো যাইতে পারি, তবে মনে হয় না যাবো আজকে, যাই হোক। কিন্তু আমি বিশেষ করে যখন হচ্ছে মানে মতিঝিলে যখন মেট্রো রেল চালু হয়, ওই সময় আমাকে যে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে। 6টার সময় ঘুম থেকে উঠে অফিসে যেয়ে, তারপর আবার অফিস থেকে 3 ঘন্টা করে বাস জার্নি করে এসে, তারপর জিমে যে আবার 2 ঘন্টা করে জিম, যে আবার 11টার দিকে বাসায় আসে, 10টার দিকে আসে। তো এইটা তো আমি কখনো ভাবতে পারিনি যে এটা করবো, কিন্তু এটা আমি বলেই এটা সম্ভব হয়েছে। কারণ এবং এখনও ভবিষ্যতেও হয়তো বা এমন কোনো কিছু করতে পারি যেটা এখনও করবো বলে ভাবিনি। তো আর প্রথমত এইটা একটা ব্যাপার যে আমি আমার পোলারিটি চেঞ্জ হতে পারে যে কোনো সময়। আর আরেকটা ব্যাপার আপনি যেটা বললেন ভয়ের ব্যাপার থেকে, এক্স্যাক্টলি এটা এই ভয় থেকেই এই বিষয়টা আসছে। যে একবার প্রথম মানে যেভাবে শুরু হয়েছিল ব্যাপারটা, সেটা হচ্ছে যে 2022 সালে আমার একবার ইফতারের পর আমার একটু চাটা খেয়ে আমার ওয়াইফের সঙ্গে ওয়ার্কআউট, মানে একটা ইউটিউব দেখে ওয়ার্কআউট করতেছিলাম। ওই সময় ভয়ঙ্কর একটা প্যানিক অ্যাটাক হয়, এবং আমার ধারণা ছিল যে আমি ওয়ার্কআউট করার ফলে আমার হার্ট আমার নিতে পারতেছে না সেটা, এবং এর ফলে আমি মারা যাব কিছুক্ষণ পরে। প্যানিকের ব্যাপারটা তো আগে বলছি। তো ওইটার এফেক্ট অনেক দিন ছিল আমার মধ্যে, প্রায় 1 মাস। এবং আমার তখন আমি মানে আমার মন এমনভাবে ভয় দ্বারা আক্রান্ত হয়ে গেছিলো, মানে ভয় মানুষের শরীরকে কি করে দিতে পারে তখন সেটা বুঝছি। আমি 2 পা হাঁটলেই মনে হতো যে না, আমার পক্ষে আর সম্ভব না হাঁটা। এবং আমি একবার অফিস থেকে বের হয়ে আদনানের সঙ্গে ভাবছিলাম যে একটু হেঁটে যাই বাস এই পল্টন পর্যন্ত। তো ওটা করতে যেয়ে আমার দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা হয়েছিল। তো তখন আমি খুবই হন্তদন্ত হয়ে ভীত হয়ে আমি করলাম, আমার সব ঈদের পরে সব টেস্ট করলাম হার্টের বা সব কিছুর, এবং আমার ধারণা ছিল যে খুবই খারাপ কিছু আসবে এবং জীবনের শেষ পর্যায়ে উপস্থিত। তো দেখলাম যে না, সব কিছু ঠিকঠাক আছে। তো তখন আমার মনের মধ্যে এটা কাজ করলো যে না, আমার সব কিছু ঠিক থাকবে না যদি আমি আমার লাইফস্টাইল চেঞ্জ না করি। হ্যাঁ, এখন সব কিছু ঠিকঠাক আছে, বাট আমাকে আক্ষরিক অর্থে আরও ফিট হতে হবে, আরও সুস্থ সবল হতে হবে, যাতে আমি এই ভয়ের মুখোমুখি আর সহসাই না হতে হয়। তো অ্যাকচুয়ালি ফিটনেস জার্নিটাই ভয়কে কেন্দ্র করেই, ভয় থেকেই উৎসারিত। আচ্ছা, আপনার তো ডার্ক ওয়েব নিয়েও একসময় বিশেষ ফ্যাসিনেশন ছিল। সো ডার্ক ওয়েব নিয়ে তো ওই সময় পাবলিকলি সাধারণত কথাবার্তা লোকজন বলতো না। পরবর্তীতে তো ডার্ক ওয়েব এটাও একটা ইলুমিনেটির মতো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। তো ডার্ক ওয়েবের ব্যাপারে আপনি কীভাবে জানছিলেন, বা এইটা নিয়েই আপনার কি ওই যে কী বলে নিষিদ্ধ জিনিসের প্রতি আপনার যে কৌতূহল? সো আমি যদি আপনারে বলি যে আপনার বয়স এখন 43-44 হইলেও আসলে আপনি যে প্যারানয়েড টিন, আপনি সেই টিনের জায়গায় আসলে এখনও রয়ে গেছেন, এরকম কখনো মনে হয়? আমার মানে আমার মধ্যে একটা শিশুসুলভ ব্যাপার আছে, সেটা সবসময়ই থাকবে, অ্যান্ড আই লাভ দিস। তবে তার মানে এই না যে আমি শিশু বা শিশুর মতো চিন্তা করি, বাট আমার একটা ওই অংশ আছে এবং সেটাকে আমি লালন করতে পছন্দ করি, এবং এটা আমাকে অ্যাকচুয়ালি একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। আপনার প্রশ্নটা আসলে কি, মানে ডার্ক ওয়েব থেকে এখানে আমি কোন দিকে যাব? ডার্ক ওয়েব থেকে নিয়ে ডার্ক সম্পর্কে কীভাবে জানলাম, নাকি আমি আমার শিশু মন সেটা কোনটা? মানে আমার প্রশ্নটা ছিল যে আপনি ডার্ক ওয়েব নিয়ে খুব নাড়াচাড়া করতেন, ধর আপনি তো একসময় সোহাগ ভাইয়ের দ্বারা বিশেষ ফ্যাসিনেটেড ছিলেন। সোহাগ ভাইয়ের কারণে আপনি ইলুমিনেটি নিয়ে অনেক স্টাডি করতেন, গ্রোথ হ্যাকিং মার্কেটিং নিয়ে প্রচুর স্টাডি করতেন। সোহাগ ভাইকে আপনার একজন মানে ডেমিগড টাইপ কিছু একটা মনে হইতো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি সহজেই প্রভাবিত হয়ে যান এবং সেই দেখা যাচ্ছে সাধারণত নিষিদ্ধ জিনিসপত্রের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যান, এগুলো তো সাধারণত এই আর্লি টিনে মানুষের মধ্যে ব্যাপারগুলো থাকে। তো আপনি কি তাহলে আপনার এই 43-তেও আপনি আপনার সেই টিনকে ক্যারি করতেছেন কিনা? 43-তে তো আমি আসলে ওই জিনিসগুলো নিয়ে আর অতটা উৎসাহী না। আর সোহাগ ভাইয়ের ব্যাপারটা একটু বলা দরকার যে তখন আমি
একটা আবদ্ধ জায়গা থেকে অন্যরকম গ্রুপে আসার পর তখন ওই নতুন নতুন যে জিনিসগুলো দেখা, নতুন বিভিন্ন জার্গন সম্পর্কে জানা, এই যেসব আলোচনা। কিন্তু আমি যে কয়দিন ছিলাম আপনার সাথে তো সোহাগ ভাইয়ের সাথে খুব একটা ইন্টারাকশনই হয় না, আপনার সাথে ইন্টারাকশন তো আসলে আমারই বেশি হইতো। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে তখন প্রভাবিত করতে পারলাম না, সোহাগ ভাইকে বিশাল। তা আপনি আমাকে প্রভাবিত করতে পারেননি কে বলছে? আমি তো আপনার দ্বারা বেশ ভালো প্রভাবিত, মানে বিশেষ করে আপনার থেকে দু একটা জিনিস নিছি যেটা পার্মানেন্টলি, যেমন এই মেমোরি ক্রিয়েশন, এবং মানে আপনি অনেকটা, যেটা মাঝখানে বিরতিতে বলতেছিলাম যে এক মারিও পুজোর নীতিতে চলেন বলে আমার মনে হয়, যে আপনি মানুষকে একটা ফেভার করবেন, বিনিময়ে হয়তোবা ওই মানুষটা আপনার কখনো সেই ফেভার ফেরত নাও দিতে পারে, কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন কেউ না কেউ আপনাকে একটা পাল্টা ফেভার দিবে। এটা এক ধরনের ইনভেস্টমেন্ট, এবং এই নীতিটা আমার পছন্দ হয়েছে। তো আপনার কাছ থেকে কিছু নেই নাই এই কথাটা তো ঠিক না, আপনার কাছ থেকে যা নেওয়ার নিয়ে ফেলছি। কিন্তু সোহাগ ভাই থেকে তো কিছু নেই না। সোহাগ ভাই কি আমার কোনো কিছু চেঞ্জ করতে পারছে? আচ্ছা, কিন্তু সোহাগ ভাই নিয়ে ফ্যাসিনেশন ছিল তখন। আমি অন্যরকম গ্রুপে প্রথমবার যখন আসছি, যেটা বলতেছিলাম, যে তখন যা যা দেখতেছি সব কিছু নতুন মনে হচ্ছে, এই বিদেশি বই, তারপর বিদেশি টার্ম। তো ইলুমিনাতি ব্যাপারটা তো আমি ডিবাঙ্ক করছি। আমি জীবনে আমার মনে হয় হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি এই বিষয়গুলো তো আমি ডিবাঙ্ক করছি। আমি তো ওখানে অন্যরকম বসেই তো করছি, যেগুলো তার পছন্দের বিষয় ছিল। তো এগুলা সমস্যা না। সোহাগ ভাইয়ের স্টোরি টেলার হিসাবে আমার এখনও খুব পছন্দ। সে এখনও যে বিষয়টা নিয়েই কথা বলবে সেটাকে মানে বোরিং না করে সুন্দর করে বলার একটা ক্ষমতা তার আছে, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আসলে তার থেকে আমি আসলে কোনো কিছু নেই বা না না, এখানে বিষয়টা সোহাগ ভাই বা আমি শোনা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে সহজেই প্রভাবিত হয়ে পড়েন এবং নিষিদ্ধ জিনিসের প্রতি আপনার যে একটা অ্যাট্রাকশন, এইটা তো সাধারণত একটা টিনের বৈশিষ্ট্য। মানে একজন পরিণত বয়সের মানুষ তো এত প্রভাবিত হয় না, ওই জায়গা থেকে বলতেছে। হ্যাঁ, আপনি যেই সময় দেখছেন, আমি নিজেও তো স্বীকার করছি যে মানে দীর্ঘদিন একটা মানুষ নিজেকে ইনফিরিয়র ভেবে একটা বাবলে বদ্ধ থাকার পর আপনি তখন প্রথম হচ্ছে তার সে যা দেখবে তার কাছে সবই মনে হবে, নতুন, ইউনিক, অন্যরকম মনে হবে। তা আমার একটা সেই ফেজ গেছে। আপনি বেসিক্যালি লেট ব্লুমার, তাই না? হ্যাঁ, আমি লেট ব্লুমার। ওকে, আপনার সাথে যখন আমার কথা ওই 15-16 সালে সোহাগ ভাইয়ের ওখানে দেখা হলো, তার কাছাকাছি সময়ে বা আগে পরে আপনি এই যুদ্ধ দলিল বা এই ধরনের কোনো একটা অনুবাদ প্রজেক্টের সাথে ছিলেন। হ্যাঁ, আবার রিসেন্টলি ফেসবুকে একটা অনুবাদ খুব ভাইরাল হয়ে গেছে, সেটাও দেখে মানে সেটাও আপনি অনুবাদ করছেন। তো এই যে অনুবাদগুলো কি শুধুই টাকার জন্য করেন নাকি? কোন অনুবাদ ভাইরাল হয়েছে? এই যে একটা অনুবাদ বই ভাইরাল হয়েছে না? বই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বইয়ের সঙ্গে ভাইরাল, এটা কেমন হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের কথা বলছেন? না না, একটা ভাইরাল অনুবাদ, প্রতিদিন বিজ্ঞাপন আসে, আচ্ছা, তো এই অনুবাদগুলো কি মানে শুধুই টাকার জন্য করেন নাকি অনুবাদ কেন করেন? যুদ্ধ দলিলটা তো ভলান্টারি ওয়ার্ক ছিল, ওটা একটা বড় কাজ ছিল, এবং যুদ্ধ ওখানে আমার কন্ট্রিবিউশন আসলে খুব বেশি ছিল না। আমাকে কয়েকজন ওখানে যারা জড়িত ছিল, এক্সিকিউটিভ ছিল, মূল এক্সিকিউটিভ ছিল এই কাজের, তারা আমাকে অনুরোধ করছিলেন যে এটা একটু অনুবাদ করে দিবেন। আমি ওটা পার্সোনাল ইন্টারেস্ট থেকে করে দিচ্ছি, কারণ আসলে 71-এর যুদ্ধ তো অনেক বিশাল একটা ব্যাপার। এটাকে আওয়ামী লীগের আমলে এটা নিয়ে কথা বললে তো মানুষ বলতো চেতনা এইসব, কিন্তু যুদ্ধ তো মানে ওই সময় মানুষের যে আত্মত্যাগ এবং যে পরিমাণ রক্ত ক্ষয় হয়েছে, এটাকে তো আসলে ইগনোর করার কোনো উপায় নেই। একজন মানুষও না মরুক, কিন্তু যুদ্ধ না হলে তো এখনো এটা পুরো পাকিস্তানই থাকতো। আমরা কি পুরো পাকিস্তান হিসেবে নিজেদেরকে কমফোর্টেবল ফিল করতাম না? এখন একটা আলাদা বাংলাদেশ হয়েছে, এটা কমফোর্টেবল? প্রশ্নটা তো এখানে হওয়া উচিত। ধরা যাক যুদ্ধ হয়েছে, কেউ মরে নাই, একজনও মরে নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, যে এটা অবশ্যই একটা বিশাল ব্যাপার, এবং সেখানে আমি খুব সামান্য একটা কন্ট্রিবিউশন করতে পারছি। এটা আমার জন্য, এটা আমি নিজের আগ্রহ থেকে না, মানে ভলান্টারি ওয়ার্ক হিসেবে করছি। আর প্রিজনার্স অফ জিওগ্রাফি এটা অনুবাদ, এটা টাকার জন্য, আমার টাকা দরকার ছিল, টাকার জন্য অনুবাদ করছি। এবং আমি তো নিজেই বইটা চুজ করি নাই, আমাকে যেটা চুজ করে দেওয়া হয়েছে সেটা করছি। এবং পরবর্তীতে আমি আরও অনুবাদ করতে চাই টাকার জন্য, যেটা আমাকে করতে বলা হবে আমি সেটাই করব। যদি সেটা আমার নিজের নামে প্রকাশের সমস্যা হয় তো অন্য নাম দিয়ে করব। সো অনুবাদ তো আমার নিজের কোনো প্যাশনের বা
নিজের আগ্রহের জায়গা না, এটা হচ্ছে আমি টাকার জন্য করি। আচ্ছা, কিন্তু আপনি তো মৌলিক লেখক হিসেবেও মানে একটা পজিশন অর্জন করতে চান, তো আপনি টাকার জন্য অনুবাদ করেন, আবার এটা করেন সেটা করেন, করলে আপনার মৌলিক লেখালেখির জায়গাতে কি সময় কমে যাচ্ছে না? সময়, পড়াশোনা বা অভিনিবেশ যেটাকে বলে, তো এইটা কি আপনার এখন যা বয়স, মানে আপনার 43-44 হয়ে গেছে, মানে অলমোস্ট তো একটা বড় বেশ হয়ে গেছে, তো এখন কি আসলে আপনার কাজের ক্ষেত্রে আরও সিলেক্টিভ, আরও চুজি বা আরও হওয়া উচিত না, মানে আরও ফোকাসড হওয়া উচিত না, নাকি এই টাকা বা এটা সেটা নিয়ে ওইটাতেই আপনার বেশি জোর দেওয়া উচিত? মানে এখন আপনারা টাকা দিলে আপনি অনুবাদ করবেন কেন? এটা তো একটা 20 বছর বা 25 বছর বা 30 বছর একটা লোক করতে পারে, আপনি কেন করেন? আমার বিষয়টা আসলে এমন না যে এই যে প্রিজনার্স অফ জিওগ্রাফি যে আমি অনুবাদ করলাম, এটা অনুবাদ করে শেষ করলাম হলো 2024-এর এটা জানুয়ারিতে। আমি কিন্তু গত 1 বছর পার হয়ে গেছে, আমি কিন্তু কোনো বইয়ের কাজ কিন্তু করি নাই। সো এমন না যে বিষয়টা যে আমি অনুবাদ নিতে নিতে এত কাজ নিছি যে এখানে আমার লেখায় আসলে তেমন কিছু হয় নাই, হ্যাম্পার হয় নাই। এর মধ্যে আমার বইও বের হয়ে গেছে এবং বাংলাদেশি ড্রিম যেটা আসছে সেটা বেশ বড় আকারেরই বই, আমার উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বড়। সো এখনও সেই পর্যায়েটা আসে নাই যেখানে আমার নিজের লেখাগুলো ম্যানেজ করা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হবে। যাই হোক, যেটা বুঝলাম, আমার তাহলে ডার্ক ওয়েবের যে বিষয়টা, ডার্ক ওয়েব নিয়ে তাহলে এখন আপনার এখনকার পজিশন কি? আচ্ছা, ডার্ক ওয়েব তো আসলে একটা আমব্রেলা টার্ম, মানে ডিস্টার্বিং জিনিসের। তো আসলে ডিস্টার্বিং জিনিসপত্র নিয়ে আমার আগ্রহ কিভাবে তৈরি হলো সেটা আগে বলি। সেটা হলো মানে 2004-এর দিকে না 3-এর দিকে আমি কুয়েটে থাকতে একটা সিনেমা দেখি সিরিতে, ক্যানিবাল হলোকাস্ট নামে। তা ওই ধরনের জিনিস হলো আমার ওই প্রথম দেখা। ওটা আমার কাছে একটা ভীষণ রকম আলোড়ন তৈরি করছিল যে এই এত পরিমাণ ভায়োলেন্স আর এত পরিমাণ নিষ্ঠুরতা দেখে। এবং সেখানে শুরুটা হয় এভাবে যে একটা অ্যামাজন রিভার, তারপর বন, এবং খুবই সুন্দর সুদিং একটা মিউজিক, তা সবুজ প্রকৃতির মাঝে, তারপর যে এই যে এত ভায়োলেন্স, এটা মনের মধ্যে ভীষণ প্রভাব ফেলছিল মানে প্রথমবার দেখার ফলে। তো ওই প্রভাব থেকে তখনকার সময় সীমিত ইন্টারনেট সুবিধার কল্যাণে আমি বিভিন্ন রকম রিসার্চ শুরু করি ডিস্টার্বিং জিনিসপত্র নিয়ে। ওখান থেকে আর কি আগ্রহের শুরু। ডার্ক ওয়েবের বিষয়ে আরও পরে জানছি। তো এখন মানে বাংলাদেশে সম্ভবত মানে আমার মতো ওই সময় এই ডিস্টার্বিং ফিল্ম, ডিস্টার্বিং কন্টেন্ট নিয়ে আর কেউ এত রিসার্চ করেনি, আমার জানা মতে কাউকে দেখি নেই। এখন সবাই জানে সব কিছু, এখন সবার কাছে সব কিছু অ্যাক্সেসেবল, এবং এখন দেখবেন সব কিছু শখ দেওয়ার জন্য তৈরি হয়। যার শখ ভ্যালু না থাকলে মানুষের হচ্ছে দেখতে ইচ্ছা করে না এই মুভিতে। মানে পরিচালকটা চেষ্টা করে কত হচ্ছে ভয়ানক কিছু দেখাচ্ছে। হরর ফিল্ম দেখবেন এখন একটা সবচেয়ে জনপ্রিয় জনরার মধ্যে একটা। তা ওই সব রিসার্চের পরিপ্রেক্ষিতে ডার্ক ওয়েব কোনো সময় চলে আসছিল আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তো ঘাটাঘাটি করে যেটা জানছি যে ডার্ক ওয়েব মানেই যে ভয়ানক অনেক কিছু বা এরকম না, ওখানে আসলে অনেক কিছুই পাওয়া যায়, নিষিদ্ধ জিনিসপত্র যেগুলো কপিরাইটের বিষয়বস্তু আছে, যেমন ফ্রি বই, ফ্রি রিসোর্স, ফ্রি সিনেমা ইত্যাদি। আর কিন্তু এখন যে বিষয়টা দাঁড়াইছে যে এখন সোশ্যাল মিডিয়ায় থাকা মানেই ডার্ক ওয়েবে থাকা, এমন সব ডিস্টার্বিং জিনিসপত্র আসে ডিস্টার্বিং। সো এখন আর ডার্ক ওয়েব আসলে সেই আবেদন হারাইছে, ইলুমিনাতির মতো আর কি বলা যায়। তো ডার্ক ওয়েব নিয়েও একটা ডিবাঙ্কিং লেখা আমি লিখছিলাম, ওই মারিয়ানাস ওয়েব না কি যেন একটা বিষয় নিয়ে, তো ইলুমিনাতি নিয়েও লিখছি। আপনার সার্কাস্টিক অ্যাবিলিটি আর ছিল হচ্ছে রাশাদ রহমান জিকো ভাই, তার যে সেন্স অফ হিউমার, সো আপনারা দুজনের কেউই মানে দেখা যাচ্ছে যে সার্কাস্টিক অ্যাবিলিটি বা এই যেটা হিউমার, সেইটার যথাযথ প্রয়োগ ঘটিয়ে সেরকম আহামরি কোনো লেখালেখি আপনারা করলেন না, বরং দেখা যাচ্ছে দুজনেই হচ্ছে সিরিয়াস টাইপ সাহিত্য রচনা করতে গিয়ে দেখা যাচ্ছে সেইখানে ডেপথ বা অন্যান্য ব্যাপার স্যাপার কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তো আপনার কি আপনার নিজের সার্কাজমের অ্যাবিলিটির প্রতি আস্থা কম, না ঠিক কী কারণে এই সহি রকের সায়েন্স শিক্ষার পরে আর আপনার ওই জনরার বই সেভাবে হলো না? বরং আমি তো আপনাকে সবসময় এই ব্যাপারটা তো অনেক ইন্সপায়ার করছি বা করি, যে ইভেন আপনি যে 1999 নিয়ে যে বইটা লিখতে চাচ্ছেন সেটা নিয়েও তো আমি হাইলি ফ্যাসিনেটেড। সো আপনার সার্কাজম নিয়ে এটার কি মানে বাঙালি সার্কাজম নিতে পারে না, এটা নিয়ে একটা ভয় কাজ করে, নাকি
আপনার মনে হয় যে আসলে এই বই লেখার জন্য যে শার্পনেস দরকার সেটার আপনার ঘাটতি আছে, নাকি মনে হয় যে পাঠক রেসপন্স পাবেন না? ঠিক কী কারণে এত বছর হওয়া সত্ত্বেও মানে আপনার এই সহি রকেট সায়েন্স শিক্ষার বাইরে আপনার এত বইয়ের মধ্যেও ওই ওই সার্কাস্টিক জনরাটা, ওই রকম স্যাটারিস্টিক জনরার বই নাই কেন? আচ্ছা, আসলে আমাকে আমার মানে হিউমার আমার খুব পছন্দের জিনিস। সার্কাজম, ভালো কোয়ালিটির সার্কাজম আমি খুবই পছন্দ করি, এবং মাঝে মধ্যে আমার সার্কাজমের কোয়ালিটি এত হাই হয়ে যায় যে আমাকে পোস্ট ডিলিট করে দিতে হয়। মানুষ বোঝে না, মানুষ ভাবে যে আই এম সো স্টুপিড, যে এগুলো কী বলতেছি। যাই হোক, তো আমার জীবনের বেশিরভাগ সময়টা লেখালেখি শুরু করার পর থেকে যেভাবে কাটছে, সেখানে আসলে ভয়ের উপাদান আমাকে বেশি প্রভাবিত করছে। আমি ডিস্ট্রাকটিভনেস, ডেসপারেটনেস, ডিপ্রেশন এইসব নিয়ে বেশি তাড়িত ছিলাম, ফলে ওই বিষয়গুলোর প্রভাব আমার মধ্যে বেশি। আর আমার যে হিউমারের ক্ষমতা, সেটা ফেসবুকে টুকটাক ছোটোখাটো লেখার মাধ্যমে প্রকাশ করি। কিন্তু অবশ্যই আপনার কথা ঠিক যে এটা নিয়ে আমার আরও কাজ করা উচিত, যার সুবাদে সামনে আসতে যাচ্ছে 1999। আর আরেকটা বিষয় যেটা, 99টাও তো খুব ছোট কলেবরের বই, ওটা তো মানে ওইটা ঠিক আপনার পুরোপুরি সার্কাজমের ব্যাপারটা মনে হয় না ওই ক্যানভাসে উঠে আসবে। হ্যাঁ, মানে আমার থট প্রসেসে ভয় জিনিসটা যেভাবে বিস্তৃতভাবে আসে, এবং আমি এই ভয় হারানোর বেদনা, তারপর দুঃখজনক জিনিসপত্র, এগুলা নিয়ে যেভাবে বিস্তৃতভাবে চিন্তা করতে এবং লিখতে পারি, হিউমার জিনিসটা আমার কাছে স্পার্কের মতো করে আসে, হুট করে আমি ওটা সেটা প্রকাশ করে দেই। তো ওটা আপনি যেরকম মানে হিউমারকে নিয়ে ফ্যাসিনেটেড, হিউমার হচ্ছে আপনার ড্রাইভিং ফোর্স, আমার ক্ষেত্রে সেটা ড্রাইভিং ফোর্স না, আমার মধ্যে অন্য ধরনের ড্রাইভিং ফোর্স কাজ করে, যেখানে হিউমারটা কম প্রায়োরিটি পায়। তবে আর একটা ব্যাপার, আমি হয়তো বা হিউমার নিয়ে আপনার মতো অতটা সচেতনভাবে অতটা ভাবি না বা আসে না, এই কারণে বড় কলেবরের প্লট পাই না। যদি আমি যেমন সহি রকেট সায়েন্স শিক্ষা আমার জন্য একটা আসলে ভালো একটা স্কোপ ছিল এটাকে এস্টাবলিশ করার, কিন্তু সেটা একটা ফেইল্ড প্রজেক্ট হয়েছে। যদিও কিছু মানুষ সেই বইটাকে খুব পছন্দ করছে, শেষ পর্যন্তই পছন্দ করছে, এরকম একটা রিভিউ আমি পাইছি, বাট আমি নিজে সেটাতে স্যাটিসফাইড না। তো ওইটা একটা আমার জন্য একটা মিসড অপরচুনিটি। কিন্তু আমার তো মনে হয় যে আপনার সেক্স নিয়ে যে ফ্যাসিনেশন, আপনি সেক্স নিয়ে একটা সার্কাস্টিক বই লিখলে সেটা একটা খুবই ওয়ার্ল্ড ক্লাস টাইপ বই হইতে পারে। এটা মানে সেক্স নিয়ে সেক্স ব্যাপারটাকে আমরা যেরকম এরোটিক খেলে দেখি, সেক্সের একটা সার্কাস্টিক ভিউ থাকতে পারে। তো এরকম একটা বই লিখলে তো মনে হয় সেটা একটা ওয়ার্ল্ড ক্লাস এরকম হইতে পারে। এরকম ভাবনা আসলে আসে নাই, চিন্তাটা ভালো, কিন্তু এরকম ভাবনা আমার মধ্যে এখনো আসে নাই। আর আমি আসলে লেখালেখির মধ্যে সেক্সের বিষয়টা আসলে সেভাবে আনি না, এগুলো একটু আমি সংকোচ কাজ করে বা জড়তা কাজ করে। সেটা কেন, মানে জড়তার কি আসছে? আমার কাছে আপনি তো চটি রগে চটি দেখবেন না। কিন্তু তারপরেও মানে আমি মানে পরিবারের সবাইকে নিয়ে পড়ার মতো বই লিখতে চান নাকি? না, আমার বই তো পরিবারের সবাইকে নিয়ে পড়ার মতো না, কিন্তু আমার মনে হয় সেটা হচ্ছে যে ধরেন মানে বাড়তি মানে এটা পাঠককে মনোযোগকে ডিস্ট্রাক্ট করতে পারে, যে পাঠক ওই লোভে ওই মানে আমার কিন্তু যার যেটা স্ট্রেংথের জায়গা, মানে আপনার এই সেক্সের পিছনে আপনার যে ইনভেস্টমেন্ট, মানে নানা বিষয় নিয়ে আপনি যে পরিমাণ স্টাডি করেন দেখেন, যেমন আপনি আমাকে একবার বলতেছিলেন যে স্টোরি বেস পর্ন আছে, এটা আমি আপনি বলার আগে জানতামই না, মনে আছে কিনা? আপনি 17-18 সালে একবার বলতেছিলেন স্টোরি বেস পর্ন আছে, এটা এখন আপনি জানতেন না বলে দুনিয়ার আর কেউ জানে না। না, সো আপনি তো এখানে অনেক সময় দিয়েছেন, মানে স্টাডি করছেন, আপনার রিসোর্স আছে। সো এইটা নিয়ে যদি একটা সার্কাস্টিক বই লেখা যায়, তো আপনি আমার ধারণা ওইটা অনেক ভালো লিখবেন। আচ্ছা, নাকি আপনার এখানে আবার কি বলে ওই যে সোশ্যাল ট্যাবু এই ধরনের ভয় কাজ করে যে এটা নিয়ে আবার কে কি মনে করবে? ঠিক কি কারণে এরকম একটা ডিফারেন্ট টাইপ বই আপনি লিখবেন না? আমার মধ্যে আসলে আমি এ পর্যন্ত যতগুলো বই লিখছি, আমি অন্তত, আপনি মাঝখানে একটা জায়গায় সাক্ষাৎকারের সময় বলছেন যে আমি অল্পতে অন্য মানুষের কথা প্রভাবিত হয়, কিন্তু একটা জায়গায় আমাকে কেউ কখনো প্রভাবিত করতে পারে না, এটা এবং কেউ কখনো পারবেও না। সেটা হচ্ছে আমার যেটা ইচ্ছা না সেটা আমাকে দিয়ে লেখানো।
আমার এই যেমন আরও অনেকে অনেক বিষয় নিয়ে বলছে আপনি এইটা লেখেন ওইটা লেখেন, এখন কিন্তু আমার নিজের ভিতর থেকে সেই যদি তাড়নাটা না আসে, আমার নিজের কাছে যদি সেটা পছন্দ না হয়, সেটা আমি লিখি না। কখনো কখনো কারো কথায় ধরেন আপনি এটা বললেন, এটা যদি আমার মধ্যে সেই স্পার্ক তৈরি করে, সেই তাড়না তৈরি করে, আমি তো জাস্ট একটা কথা প্রসঙ্গে বললাম, এটা যে খুব ওয়েল থট কোনো কিছু সেটা না। হ্যাঁ, আমি জাস্ট হইতে পারে যে আপনার এই সার্কাজম নিয়ে আপনার যে বিশাল হ্যাঁ ক্ষমতা এবং বিপরীতে সেক্স নিয়ে আপনার যে এক্সপ্লোর, সেইটার মনে হয়েছে দুইটার মধ্যে একটা কোরিলেশন করে একটা ডিফারেন্ট টাইপ একটা ক্রিয়েশন হতে পারে। হবেই বলছে না, হতেও পারে, সেইটা জাস্ট র্যান্ডম থট থেকে বলছে, এটা কোনো ওয়েল। সেক্স নিয়ে যেটা বলতেছেন ওটা ওটা মানে সব মানুষের যেরকম থাকে ওটা, মানে আপনি যেরকম বলতেছেন আমি সেক্স নিয়ে কি ইনভেস্ট করছি, যাই হোক সার্কাস হিউমার নিয়ে আরও কাজ করা যেতে পারে অবশ্যই। মানে 1991 হয়তো বা আমার যে মানে আরও একটা এক্সপ্লোরেশনের জায়গা খুলে দিবে, হয়তো বা নতুন নতুন চিন্তা আসতে পারে এটা থেকে। তো বাংলা আর আমার পাঠ্যাভ্যাসও এখানে একটা কারণ থাকতে পারে, যে যেই ধরনের লেখালেখি পড়ি সেখানে আসলে হিউমার অতটা কাজ করে না। সবাই মানে দুঃখ, শোক, দারিদ্র, বেদনা, তারপর শখ, এসব নিয়েই লেখে। তো হইতে পারে যে না, আপনার কোনো সার্কাজমের বই যদি আপনি দেখেন এবং সেটা যদি আমার পছন্দ হয়, আমি 53 কপি বই নিজেই কিনবো, কিনে 53 জনকে গিফট করবো। কিন্তু যদি পছন্দ না হয় তাহলে সবসময় 2-3 জনকে গিফট করি, সেটাই। কারণ আপনার পেছনে তো আমি সেই এত বছর ধরে এই যে জসিম করে করে আপনার পেছনে আমার যে পুরনো এফোর্ট গেছে, এটার একটা স্বীকৃত তো থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই থাকা উচিত। এবং আমি আমার সেন্স অফ হিউমারকে নিজের সেন্স অফ হিউমারকে নিজেই পছন্দ করি। এবং মানে সেন্স অফ হিউমার আসলে একটা চর্চার ব্যাপার। আমি আগে উন্মাদে যখন লিখতাম তখন আসলে যে আমার যে ধরনের হিউমার বের হতো, ট্র্যাডিশনাল হিউমার, এখন তো আর সেই রকম না। এখন তো অনেক শার্প হয়েছে এবং অনেক ধরনের নতুন ডাইমেনশনে বলতে শিখছি। তো আমি যেটা হিসাব করছি যে আমার এখন মধ্য বয়স চলতেছে, আমার ইচ্ছা হচ্ছে 86 বছর অন্তত বাঁচার, মানে আরো 43 বছর। হ্যাঁ, স্বপ্ন বা ইচ্ছা বা হ্যাঁ। তো আরো তো অনেক সময় হয়তোবা বাকি আছে। তো এর মধ্যে অবশ্যই হিউমার নিয়ে বড় বড় কাজ হইতে পারে। যাক, আমি নিজে সেন্স করি যে আমার হাতে আর 19 বছর সময় আছে। আচ্ছা, ফলে আমার জীবদ্দশাতেই আপনি 43 বছর বাঁচেন না বাঁচেন সেটা বড় কথা না। এখন আমি সেন্স করি যে আমি হয়তো 57, 58 এর বেশি 19 বছর বাঁচবেন, এর মধ্যে লাস্টের 2 বছর হয়তো বা চলশক্তিহীন অবস্থায় থাকবেন। এর মধ্যে লিখতে হবে অন্তত 10 বছরের মধ্যেই বড় কিছু। হ্যাঁ, আপনি আমার জীবনে অবশ্যই আপনার একটা ভূমিকা আছে, এটা আমি কখনোই অস্বীকার করব না, বরং স্বীকার করব জোর গলাতেই। এবং ভালো আপনার আসলে মানে আপনার কাছে মধ্যে এমন কিছু দেখছি যেটা আসলে অন্য কারোর মধ্যে দেখি নাই, যেটা নতুনভাবে আমাকে ভাবতে। হ্যাঁ, এই জন্য আমার জীবদ্দশাই কিছু। হ্যাঁ, এই জন্য অবশ্যই একটা, যেমন এই 99 বইটা আপনাকে পুরোপুরি আপনাকে উৎসর্গ করা সম্ভব হচ্ছে না, যেটার টেকনিক্যাল কারণটা আপনাকে বলছি। তবে পরবর্তীতে একটা কোনো এরকম কোনো বই লিখে অবশ্যই আপনাকে উৎসর্গ। হ্যাঁ, মানে সার্কাজম বা হিউমার রিলেটেড কোনো বই থাকলে সেটাই করেন। হ্যাঁ, ওরকম বই লেখা হবে। তো ঠিক আছে কাকা, আপনি বসে চা খান, অনেকক্ষণ আলাপ হলো, আপনার জীবনের দীর্ঘ ইন্টারভিউ। সো আমার মনে হয় যে এটা ভিউয়ার্স যারা আছে তাদের পাশাপাশি আপনার নিজের জন্য এটা মাঝে মাঝে দেখলে আপনার জন্য হয়তো কিছু জিনিস রিকল করতে বা রিক্যাপ করতে হেল্প হবে। পানি খান, আলাপ শেষ করি। ওকে, থ্যাংক ইউ। হাতুড়িটা নিয়ে কিন্তু তেমন কোনো কথাবার্তা বললেন? ও ভাই, আপনার হাতুড়িটা তো বের করলেন না। হাতুড়িটা তো আমি বলছিলাম আপনি সাথে রাখেন, কিন্তু আপনি তো লজ্জা শরমের কারণে করলেন না। যাই হোক, মানুষের ব্যাপারে আমার যা পারসেপশন, সেই পারসেপশন তো কোনো কি বলে স্ট্যাটিক কোনো পারসেপশন না। এটা শুধু আমার না, যে কারোরই, মানে মানুষের ব্যাপারে কোনো স্ট্যাটিক পারসেপশন থাকা উচিত না। ফলে প্রত্যেক মানুষের যে অসীম পটেনশিয়ালিটি থাকে এবং তার ভাবনার যে জগৎ থাকে, সেটাকে যদি এক্সপ্লোর করে সেই পটেনশিয়ালিটিকে কেউ খুঁজে পেতে হেল্প করা যায়, সেটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো হাসান মাহবুব কাকা, উনি দেখা যাচ্ছে যে আমার লেখালেখিতে উনি সরাসরি কখনো কন্ট্রিবিউট করে নাই, কিন্তু ওনার সাথে যে আমি ঠাট্টা মশকরা করি, এরকম আর অনেকের সাথেই করি, বাট উনি আমার দেখা যাচ্ছে অনেক ক্রিয়েশনের ক্যামিও হিসেবে থাকে বা থাকে। এটা মানে হাসান মাহবুব কাকা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার। সো কাকার সাথে যে কোনো আলাপ, সেটা মানে আমি মিনিংফুল এবং রিসোর্সফুল করার চেষ্টা করি। তো আজকের আলাপ থেকেও আমার মনে হয়েছে এমন অনেক বিষয় উঠে আসছে যেটা নর্মালি আমি আমাদের অন্য কারোর সাথে আলাপে এই সমস্ত খোলামেলা বিষয় উঠে আসে না, সেন্সর থাকে।
সো আজকে আলাপে অনেক আনপ্লাগড এবং আনসেসর্ড কথাবার্তা ছিল। এটা কি বলে, বাবল রেশিও যেহেতু অলরেডি 100 এপিসোডের বেশি শ্যুট করে ফেলছে এবং 94টার বেশি আপ করে ফেলছে, ফলে বাবল রেশিও এখন যেহেতু নতুন না এবং বাবল রেশিও এখন আর ভার্জিনও না, ফলে যেটা হচ্ছে যে বাবল রেশিওর অডিয়েন্সদের অ্যাটলিস্ট একটা ম্যাচুরিটি তৈরি হয়েছে এবং এই সমস্ত আলাপ নিয়ে তাদের মধ্যে অচ্ছুত মার্গ কাজ করার কোনো কারণ নাই। তারপরেও যদি কেউ মনে দুঃখ পায়, সেই দুঃখ আসলে ব্যক্তিগত দায়িত্বে দুঃখ পাইতে হবে। আমি আর এখানে কোনো দায়িত্ব নাই। আজকের মতো আলাপ শেষ। ভবিষ্যতে আবার বাবলের সাথে বসবো অন্য কোনো টপিক, অন্য কোনো লোকের সাথে। সবাই ভালো থাকেন।